আমাকে 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 মুক্তি দাও অঙ্কিতা, আমাকে আমাকে মুক্তি দাও অঙ্কিতা। আমি অঙ্কিতা নই, আমি শৈলসুতা। শৈলসুতা, আমি তোকে ছাড়বো না। আমাদের আমাদের আবার দেখা হবে। হ্যাঁ, আমাদের আবার দেখা হবে। বেহালা শিবরামপুরের ১০০ বছরের পুরনো বাড়িটি ও তার অভিশপ্ত ইতিহাস অনেকেরই অজানা। আমরা খানিকটা জানতে পেরেছিলাম কালচক্র গল্পটিতে। তারপর এক অশুভ আত্মার অস্তিত্ব পেলাম শৈলসুতার চাবি গল্পে। কিন্তু এর শেষ কোথায় জানতে হলে আপনাকে আজ শুনতে হবে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সঞ্জয় ভট্টাচার্যর অপ্রকাশিত কাহিনী রক্তঋণ। বরফের চাদরে মোড়া রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে সৌভিক দিগ্ভ্রষ্টের মতো ২৬ নম্বর বাড়িটা খুঁজছিল। খারাপ আবহাওয়ার জন্য রাত ১০টায় টরন্টোর রাজপথ অদ্ভুতভাবে নিঝুম জনশূন্য হয়ে পড়েছে। যেদিকে চোখ যাচ্ছিল শুধু শ্বেত শুভ্র বরফের ঢিপি। ধপধপে সাদা ক্যানভাসের মতো উজ্জ্বল আকাশ থেকে নিরবিচ্ছিন্নভাবে পড়া বরফের গুঁড়ো সৌভিকের টুপি আর ওভারকোটের ওপর মুহূর্তের মধ্যে একটা শ্বেত বর্ণের আচ্ছাদন তৈরি করে ফেলল। হিমাঙ্কের নিচে থাকা কনকনে বাতাসের ঝাপটায় সৌভিকের শরীরের অনাবৃত অংশ দুই গালের পাশে কাঁটার আঁচড়ের মতো ফুটে তাকে সচকিত করে তুলল। এই বাতাস যেন মৃত্যুর গন্ধে ভরপুর হয়ে সৌভিককে আচ্ছন্ন করে ফেলতে বদ্ধপরিকর। লম্বা একটা শ্বাস নিয়ে সৌভিক মন শক্ত করে বাঁদিকের কটেজগুলোর দিকে চাইতেই মনে পড়ে গেল সামনের দুটো কটেজ ছেড়ে ৩ নম্বর বাড়িটাই আজ তার গন্তব্য। বুটের গোড়ালি পর্যন্ত বরফে ডুবিয়ে সৌভিক সেই দিকে হাঁটা দিল। কাঠের কটেজ ধাঁচের একতলা বাড়ির সামনে নেমপ্লেটে খোদাই করা রয়েছে মারিয়া নোয়াক, 26 রনশেসভাইলস অ্যাভিনিউ। দরজার পাশে কলিং বেলে চাপ দিতে 1 মিনিটেরও কম সময়ে ভেতর থেকে পাল্লা খুলে গেল। একজন শ্বেতাঙ্গ যুবতী এসে সামনে হাজির হল। সৌভিক মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, I have an appointment with Miss Novak. মেয়েটি সম্মতিসূচক মাথা নেড়ে সৌভিককে ভেতরে প্রবেশ করার আহ্বান জানাল। হ্যাঙ্গারে টুপি ওভারকোট ঝুলিয়ে রেখে সৌভিক সোফায় বসতেই তরুণীটি বাড়ির ভেতরে চলে গেল মালকিনকে খবর দিতে। মারিয়া নোয়াক নামটা শুনলেই বোঝা যায় এর পূর্বপুরুষ একসময় পোল্যান্ড দেশের মানুষ ছিলেন, পরে কোনো সময় হয়তো ক্যানাডার অধিবাসী হয়েছেন। এই মারিয়া নোয়াক একজন অভিজ্ঞ সিয়ন্স বিষয়টা সবার জানা নাও থাকতে পারে। ইনফ্যাক্ট মাত্র 2 সপ্তাহ আগে সৌভিক নিজেও এর বিন্দু বিসর্গ জানত না। যারা প্রেত চর্চা করে থাকেন পশ্চিমা বিশ্বে তাদের সিয়ন্স বলে অভিহিত করা হয়। সৌভিকের প্রতীক্ষার অবসান ঘটল। মেয়েটি ফেরত এসে জানালো গৃহকর্ত্রী দেখা দেওয়ার জন্য প্রস্তুত। চৌকো কাঠের টেবিলের অন্য প্রান্তে বসে থাকা স্থূলাকার মধ্যবয়সী শ্বেতাঙ্গ রমণীটি সম্ভবত মারিয়া নোয়াক। উঠে দাঁড়িয়ে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন। I am Maria Novak and let me introduce you to my assistant Mr. Sen. মহিলার পাশে বসে আছেন এক শীর্ণকায় ব্যক্তি এবং তিনি বাঙালি। তিনি সৌভিককে দেখে উঠে দাঁড়িয়ে করমর্দন করলেন। হ্যালো, ঠিক ধরেছেন, বাঙালি। বাই দ্য ওয়ে, মারিয়া কিন্তু অনেকদিন পর প্রেতচক্রে বসতে চলেছে। আসলে
আপনি ডাবল টাকা অফার করলেন, তাই রাজি হলেন মারিয়া। আমাকে ডেকে পাঠালেন। ধন্যবাদ। By the way, how did you find me? হ্যাঁ, একজন পরিচিত ব্যক্তি আপনার খোঁজ দিয়েছে, আমার বন্ধু অনিমেষ। তবে ব্যাপারটা বড় অদ্ভুত, আপনার হয়তো বিশ্বাস হবে না। Animesh. Don't know any Animesh. মারিয়া বললেন উনি অনিমেষকে চেনেন না। কি করেই বা চিনবেন? অনেক দিন হলো অনিমেষ মৃত। কিন্তু সৌভিক ডাউনটাউনের কার্নিভালে দেখেছে অনিমেষকে। সৌভিকের দিকে তাকিয়েছিল, যেন কিছু বলতে চাইছিল। ভিড় ঠেলে সৌভিক যতক্ষণে অনিমেষের কাছে গেল, অনিমেষ উধাও হয়ে গেছে। গত সপ্তাহে আবার তাকে দেখেছে সৌভিক। লেক শোর বুলেভার্ডে এক হাঁটু বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। অনিমেষের পিছু নিয়েছিল সৌভিক। বরফে পা ডুবে যাচ্ছিল, কিছুতেই অনিমেষকে ধরতে পারছিল না। অনিমেষ সৌভিককে মারিয়ার দরজার সামনে নিয়ে এলো, তারপর কোথায় যেন মিলিয়ে গেল। And where is your friend Animesh? ডেড। অনিমেষ মারা গেছে, অনেক দিন হলো। Interesting. Tell me about Animesh. Tell me, Soubhik. সেই অন্ধকার দম বন্ধ করা শান্ত ঘরে মারিয়া জানতে চাইল অনিমেষ কে। সৌভিক ধীরে ধীরে অনিমেষের কথা বলতে শুরু করলো। It all began on a certain ill-fated night when I was mysteriously drawn to Animesh's house. দুর্যোগের একটি রাতে আমার জীবনে ঘনিয়ে আসা দুর্ভাগ্য আমাকে টেনে নিয়ে গেছিল অনিমেষের বাড়িতে। অনিমেষ তো আগেই মারা গেছিল। যেটা পড়েছিল সেটা ছিল অনিমেষের অপূর্ণ ইচ্ছে। কালচক্রের অশুভ গণ্ডির মধ্যে সেই দিন আমার প্রথম প্রবেশ ঘটল। তারপর সেই অশুভ চক্র থেকে আমার মুক্তি অসম্ভব হয়ে পড়ল। অবশেষে একদিন পাল্টা আঘাত করার পরিকল্পনা করলাম। রেড ইন্ডিয়ান তন্ত্রের একটি বিশেষ অনুষ্ঠানের নথি ততদিনে আমার হাতে এসে পৌঁছেছে। ভাবলাম এর থেকে ভালো সুযোগ আর পাব না। ভেবেচিন্তে ঘুঁটি সাজালাম। সদ্য বিবাহিত এক দম্পতিকে টাকার লোভ দেখিয়ে আমার খেলায় সামিল করে নিলাম। সব কিছু প্ল্যান মাফিকই চলছিল। হঠাৎ মুহূর্তের মধ্যে খেলাটা ঘুরে গেল। মেয়েটা আমার পরিকল্পনার তোয়াক্কা না করে বিদ্রোহ করে বসল। তারপর ছেলেটাও মরতে চলে গেল মেয়েটির কাছে। আমার চোখের সামনে পরপর দুটো খুন হলো। দাঁড়ান, দুটো নয়, তিনটে। অঙ্কিতার গর্ভে তো সন্তান ছিল। বিশ্বাস করুন, সেই থেকে একটি রাতও আমি ঘুমোতে পারিনি। আমার আর কিছুই বলার নেই। ব্যাস এইটুকুই। এতটা বলে সৌভিক থামল। ঘরের মধ্যে আবারও বিশ্রী নীরবতা নেমে এলো। ঠান্ডা এর মধ্যে আরও কিছুটা বেড়েছে। মিস্টার সেন উঠে বৈদ্যুতিক হিটারের নবটিকে ডান দিকে ঘুরিয়ে দিলেন। চলুন, শুরু হবে এবার। মারিয়া রেডি। মুখ তুলে মারিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, Let's begin. ইলেকট্রিক বাতি নিভিয়ে টেবিলের মাঝখানে একখানা মোমবাতি জ্বাললেন মারিয়া। মোমের নরম আলোয় ঘরের ভেতর কেমন যেন একটা অপার্থিব পরিবেশ তৈরি হলো। মিস্টার সেন বললেন, মিস্টার মিত্র, আপনার অনুরোধে আজ রাতে প্রেতচক্রের আয়োজন সম্পন্ন করা হবে। মারিয়া নোয়াক এই চক্রে মিডিয়ামের ভূমিকা পালন করবেন। আপনি যে মৃত ব্যক্তিকে আহ্বান করবেন, মারিয়ার মাধ্যমে তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন। টেবিলে কাগজ পেন্সিল রাখা আছে। সাধারণত অশরীরী আত্মা এই কাগজ পেন্সিল দ্বারা লিখে নিজের মনোভাব ব্যক্ত করে থাকেন। তবে
বিশেষ পরিস্থিতিতে মিডিয়ামের মাধ্যমে কথা বলেও যোগাযোগ স্থাপিত করতে পারেন। আগে থেকে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। ও হ্যাঁ, ভালো কথা, যে ব্যক্তির আত্মাকে চক্রে আহ্বান করা হবে তার কোনো ব্যক্তিগত জিনিস অথবা ছবি কি আপনার কাছে আছে? সৌভিক শার্টের পকেট থেকে অনিমেষের ছবিটা বের করে টেবিলের ওপর রাখল। তার ওপর একটা কাঁচের পেপার ওয়েট রাখলেন মিস্টার সেন। এবার টেবিলের ওপর 2 হাত রেখে নিজের বন্ধুকে স্মরণ করুন মিস্টার মিত্র। তাকে অনুরোধ করুন আমাদের এই চক্রে এসে হাজির হতে। হঠাৎ কোথা থেকে দমকা এক টুকরো বাতাস এসে মোমের শিখাটাকে নিভিয়ে বিদায় নিল। ঘরের ভেতর এখন নিশ্ছিদ্র অন্ধকার। সৌভিক বিস্মিত হয়নি। বদ্ধ ঘরের মধ্যে হিমেল বাতাসের যুক্তিহীন আনাগোনা যতই আশ্চর্যজনক হোক না কেন, সৌভিক জানে আগামী কিছু মুহূর্তে অবাক হওয়ার মতো আরো অনেক কিছু তার জন্য অপেক্ষা করছে। সৌভিক মনে মনে অনিমেষের চিন্তা করছিল। এই নিঝুম পুরীতে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে জীবনের স্পন্দন অনুভব করা যাচ্ছিল একমাত্র মিস্টার সেনের নিঃশ্বাসের শব্দে। মারিয়ার কোনো সাড়া শব্দ পাওয়া আগেই বন্ধ হয়ে গেছে। দম বন্ধ করা অস্বস্তিকর পরিস্থিতি। হঠাৎ দপ করে মোমবাতির শিখা নিজে থেকে জ্বলে উঠল। আর ঠিক তখনই অন্য প্রান্তে বসে থাকা মারিয়ার মুখের দিকে তাকিয়ে সৌভিক এক মুহূর্তের জন্য কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল। মারিয়ার মুখের ওপর ভেসে উঠেছে সৌভিকের অতি পরিচিত একজন ব্যক্তির মুখাবয়ব। লোকটি আর কেউ নয়, অনিমেষ। মিস্টার সেন চাপা উত্তেজিত স্বরে বললেন, মিস্টার মিত্র, আজকের কোয়েশ্চেন্স, আপনার যা জিজ্ঞাসা করার জিজ্ঞেস করুন। অনিমেষ, তুই আমাকে কি বলতে চাস? অনিমেষ, অনিমেষ। মারিয়ার গলার স্বর ছাপিয়ে এবার বিকৃত একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। শৈলসুতার অভিশাপ, শৈলসুতার অভিশাপ আমাদের গ্রাস করছে। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। আমি কি করব? কিভাবে তোকে সাহায্য করতে পারবো আমি? নিজেকে সাহায্য কর সৌভিক, নিজেকে সাহায্য কর। মৃত্যু তো শিওরে। শৈলসুতা, শৈলসুতার চাবি, শৈলসুতার চাবি। শৈলসুতার চাবি? শৈলসুতার চাবি কিসে আছে? বল অনিমেষ, অনিমেষ বল। ঘৃণা, প্রচন্ড ঘৃণার মধ্যে লুকিয়ে রয়েছে শৈলসুতার চাবি। ঘৃণা সে জাল তুই ছিঁড়ে ফেল সৌভিক, ঘৃণা সে জাল তুই ছিঁড়ে ফেল। চন্দনপুর, চন্দনপুর রাজবাড়ির নিচে লুকোনো যে আয়না, একমাত্র তুই পারবি, অন্য কেউ পারবে না, কেউ পারবে না, কেউ না। মারিয়া হঠাৎ বিকট আর্তনাদ করে টেবিলের ওপর মুখ থুবড়ে পড়লেন। মিস্টার সেন দ্রুত হাতে লাইটের সুইচটা অন করে দিলেন। অল ফর নাও, শি কান্ট টেক ইট এনিমোর। আপনি এবার আসুন প্লিজ মিস্টার মিত্র। কিন্তু আমাকে আরো জানতে হবে। অনিমেষ, অনিমেষ। মিস্টার মিত্র, লিভ নাও। না, অনিমেষ কি বলল? চন্দনপুর, ঘৃণার জাল, কি 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 মানে কি? প্রচণ্ড তুষারপাতের মধ্যেও সৌভিক কুলকুল করে ঘামছিল। অনিমেষ কি বলতে চাইছে কিছুই বোধগম্য হয়নি।
শৈলসুতার ঘৃণার জাল, সে জাল কি বাস্তবে চোখে দেখা যায় নাকি হাত দিয়ে স্পর্শ করা যায়? সৌভিকের পক্ষে কিভাবেই বা অনিমেষের অনুরোধ রক্ষা করা সম্ভব? সৌভিকের চিন্তায় বিঘ্ন ঘটল। মোবাইল ফোনের রিংটোন সশব্দে বেজে উঠেছে। কলকাতার নাম্বার। ফোন করেছে শঙ্কর পাড়ুই। শঙ্কর একজন প্রাইভেট ডিটেকটিভ, যে সৌভিকের কলকাতার কাজকর্ম দেখাশোনা করে। এ এখন কি চায়? অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো সৌভিক। ফোন তুলে হ্যালো বলতে ওপার থেকে ভেসে এলো শঙ্করের গলা। নমস্কার স্যার। স্যার, একটা খবর দেওয়ার জন্য ফোন করলাম। আপনার জিতেন মণ্ডল, সে তো বেহালার বাড়িতে নতুন ভাড়াটে ঢুকিয়ে দিয়েছে। আমি কি করব? তোমার তো নজর রাখার কথা ছিল শঙ্কর। হ্যাঁ স্যার, আসলে কি হয়েছে, 1 মাসের জন্য আপনার চেন্নাই গেছিলাম অফিসের কাছে। এসে দেখি এই কেস। তবে এখানে একটা স্ট্রেঞ্জ ব্যাপার হয়েছে। শুনলাম মণ্ডল নাকি প্রথমে ভাড়া দিতে রাজি হয়নি, জানেন, কিন্তু আপনার ভাড়াটে এত টাকা অফার করলো যে শেষ পর্যন্ত লোভ সামলাতে পারেনি। হ্যাঁ, ওই ভাঙাচোরা বাড়ির জন্য টাকা অফার করেছে? তবে আর কি বলছি স্যার, তাছাড়া আপনার মণ্ডল আমাকেও 50,000 দিতে চেয়েছে খবরটা চেপে যাওয়ার জন্যে। আচ্ছা যাই হোক, এবার কি করতে হবে বলুন। আপাতত কিছুই করতে হবে না, দূর থেকে নজর রাখলেই চলবে। মণ্ডলকেও চটাবার দরকার নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরছি, বাকি যা হবে দেখা যাবে। এখন রাখছি আমি। আচ্ছা স্যার। ঘন্টার ঠং ঠং শব্দ করে একটা স্ট্রিট কার সামনে এসে দাঁড়িয়েছে। সৌভিক ফোনটা কেটে দিয়ে ধীর পদক্ষেপে ফাঁকা ট্রাম গাড়িটাতে উঠে একটা সিট দখল করে বসতেই দূরত্বকে দুর্মুষ করে মানুষের তৈরি যন্ত্রযানটা এগিয়ে চলল গন্তব্যের পথে। অন্যদিকে কলকাতায় বাজ পড়ার প্রচণ্ড শব্দে সাবুর ঘুম ভেঙে গেল। ছোট্ট সাবু ভয়ে ভয়ে তার পাশে শুয়ে থাকা মাকে জড়িয়ে ধরল। সাবু, ঘুমাতে দে। উফ। হঠাৎ হাওয়ার দাপটে মাথার দিকে জানলাটা কেঁপে উঠল, আর কাঁচের ঝনঝন শব্দ ছাপিয়ে একটা মিষ্টি মেয়েলি গানের সুর সাবুর কানে এলো। সে আসছে। তীব্র আতঙ্কে সাবু থরথর করে কেঁপে উঠল। পাশে ঘুমোনো মাকে ধাক্কা দিয়ে তুলতে চাইল। মা, ও মা, মা, চুপ 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 চুপ, একদম কথা নয়, চুপ। সাবুকে বুকের মধ্যে আঁকড়ে ধরল। ততক্ষণে অবশ্য ছোট্ট সাবুর দেহের মাংসপেশিগুলি তীব্র আতঙ্কে পুরোপুরি অসাড় হয়ে পড়েছে। গানের কলি ভাঁজতে ভাঁজতে ব্লাউজ পেটিকোট পরা মেয়েটি দরজার চৌকাঠের সামনে দিয়ে নির্বিকারভাবে হেঁটে চলে গেল বাড়ির অন্য প্রান্তে। হালকা পায়ের শব্দ আর মেয়েলি কণ্ঠে গানের কলি যেন বাড়ির আনাচে কানাচে ভেসে এক অদ্ভুত অপার্থিব পরিবেশ সৃষ্টি করল। পম্পার শরীর জুড়ে তখন ভয়ের বিশ্রী কাঁপন শুরু হয়েছে। সকাল 8টা নাগাদ গোল মন্দিরের সামনে পুলিশের টাটা সুমো এসে দাঁড়াল। পেছনের আসন থেকে নেমে থানার ওসি রথিন সেন গলির উদ্দেশ্যে হাঁটা দিলেন। রাতভর বৃষ্টির ফলে গলিটা জলে থই থই করছিল। ওসি মনে মনে বেজায় বিরক্ত হলেন। জুতো মোজা ভিজিয়ে গলির মাঝ বরাবর খাপছাড়া দোতলা বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালেন। বাড়ির সদর দরজার সামনেটা লোহার গ্রিল দিয়ে ঘেরা। ডোরবেলে চাপ দিতে হলে গ্রিলের ভেতর দিয়ে হাত গলিয়ে দিতে হবে। কনুই পর্যন্ত হাত ঢুকিয়ে বেল টিপে মিনিট খানেক অপেক্ষা করার পরেও কেউ দরজা খুলল না। ওসি আবার বেল টিপতে যাচ্ছিলেন, তখনই ভেতর থেকে দরজার ছিটকিনিতে টান পড়ল। দরজা খুলে সামনে এসে দাঁড়িয়েছেন মধ্য 30-এর একজন মহিলা।
মহিলাটির চোখের কোণে রাত জাগার কালি আর উদ্বেগের ছাপ স্পষ্ট। নমস্কার, আমি লোকাল থানার ওসি রথিন সেন। রুটিন এনকোয়ারি আছে, ভেতরে আসতে পারি কি? এখন আচ্ছা, আসুন আসুন। বসবার ঘরে সোফার ওপর জুত করে বসলেন রথিনবাবু। বলছি ম্যাডাম, কতদিন হলো এই ঠিকানায় এসেছেন? পম্পা দেয়ালের ধার ঘেঁষে দাঁড়িয়েছিল। ওর আড়ষ্ট ভাব লক্ষ্য করলেন ওসি রথিনবাবু। এখানে 3 মাস, না 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 4 মাস, 4 মাস। ওসি এদিক ওদিক তাকাচ্ছিলেন। এবার দেওয়ালের ওপর ঝোলানো ফটো ফ্রেমে তার চোখ আটকে গেল। স্বামী, স্ত্রী আর নাবালক সন্তানের একসঙ্গে তোলা আদর্শ পারিবারিক ছবি। এখানে আর কে থাকে? আমি আর আমার 8 বছরের ছেলে। আমার স্বামী শিলিগুড়িতে চাকরি করেন। আপনাদের নাম? আমি পম্পা রায়, আর আমার স্বামীর নাম অরূপ রায়। ছবিটা আপনার স্বামীর নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, কেন, কিছু হয়েছে স্যার? না না, বললাম না রুটিন এনকোয়ারি। এক গ্লাস জল পাওয়া যাবে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আনছি। পম্পা ঘর থেকে বেরোতেই মোবাইল ফোনের ক্যামেরাটা অন করে রায় পরিবারের ফটো তুলে দ্রুত মোবাইলটা ইউনিফর্মের পকেটে চালান করলেন অফিসার। পম্পা জল হাতে ফিরে এলো। গ্লাসের জল গলায় ঢেলে ওসি বললেন, কাজের কথায় আসা যাক। এই বাড়িটা ভাড়া নেওয়ার আগে খোঁজ খবর করেছিলেন কি? পম্পা নিরুত্তর। দেখুন ম্যাডাম, বছর 1.5 আগে এখানে দুটো মার্ডার হয়েছে। লাশ দুখানা পচে বাইরে গন্ধ ছড়িয়ে পড়ার পর আমরা এসে উদ্ধার করি। গোটা 1 বছর বাড়িটা সিল করা ছিল। সব থেকে যেটা রহস্যময়, আমরা আজও খুনিকে খুঁজে বের করতে পারিনি। খুনের মোটিভও অধরা। বলার সময় রথিনবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে পম্পার দিকে চেয়েছিলেন। পুরো সময়টা চুপ করে থাকলেও শাড়ির খুঁট, দাঁতের ফাঁকে চিবনও দেখে তিনি আন্দাজ করলেন মহিলা ভেতরে ভেতরে চঞ্চল হয়ে পড়েছেন। রথিনবাবু এবার প্রসঙ্গ পাল্টে বললেন, ম্যাডাম কিছু মনে করবেন না, আপনার স্বামীর বয়স কত? 56। আর আপনার? 32। বেশ, আজ তবে উঠলাম ম্যাডাম। দরকার হলে থানায় যোগাযোগ করবেন, আর আপনার স্বামীকে বলবেন আমাকে একটা ফোন করতে, কেমন? চলি। বাড়ির বাইরে এসে রথিনবাবু চারপাশটা খুঁটিয়ে দেখলেন। এখন তেমন কাউকে দেখা যাচ্ছে না। পকেট থেকে ফোনটা বের করে দ্রুত আঙুল চালিয়ে কাউকে একটা ফোন করলেন তিনি। হ্যালো। হ্যালো স্যার। ফোনের অন্য প্রান্ত থেকে উত্তর এলো, আর রমেন বলছি, চিটফান্ড কাণ্ডে ফেরারি আসামি জয়ন্ত রায়ের কোনো খবর আছে? স্যার, লোকটা তো গত 10 বছর ধরে নিখোঁজ। জয়ন্ত রায়ের সঙ্গে চেহারার সাদৃশ্য রয়েছে এমন একজন লোককে এখানে দেখা গেছে। ইনফরমার তপন নিজের চোখে দেখেছে। ছবি দেখে আমারও তেমনটাই মনে হলো, বুঝলে। সাদা পোশাকে একজন সেপাই এখানে মোতায়েন করার ব্যবস্থা করো। রাখছি। ওকে স্যার। ফোনটা কেটে হনহন করে হেঁটে গিয়ে গাড়িতে উঠে বসলেন রথিনবাবু। ইঞ্জিন স্টার্ট করে গাড়িটা থানার উদ্দেশ্যে রওনা দিল। দারোগা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে পম্পা দ্রুত পায়ে ভেতরের ঘরে চলে গেল। বিছানার ওপর শ্রান্ত নির্জীবভাবে শুয়ে রয়েছে ছোট্ট সাবু। থার্মোমিটারে সাবুর জ্বর পরীক্ষা করে পম্পার কপালে চিন্তার ভাঁজ আরো বাড়ল। এবার একটানা খানিকটা সময় ধরে জলপট্টির প্রলেপ দেওয়ার পর সাবুর শরীরের উত্তাপ খানিকটা স্বাভাবিক হল। পম্পা হাঁপ ছেড়ে বাঁচল। আর তখনই সুরেলা রিংটোন বেজে উঠল। শিলিগুড়ি থেকে ফোন করেছেন অরূপ রায়। হ্যাঁ হ্যালো, শোনো, বলছি কাল রাতে মেয়েটা ফের এসেছিল, আর সেদিন বাথরুমে গিয়ে সাবু ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল, তুমি জানো? ফোনের ওপার থেকে অরূপ রায় বললেন, বাচ্চারা বানিয়ে বানিয়ে অনেক কথা বলে জানো তো। আমার মনে হয় সাবু মজা করছে। আরে ভয়ে সাবুর জ্বর চলে এসেছে। এই বাড়িতে গত বছর স্বামী স্ত্রীর জোড়া খুন হয়েছে। জিতেন মণ্ডল কিছু বলেনি তোমায়? আর তাতে কি হয়েছে? কেউ মারা গেলেই কি সে বাড়ি ছেড়ে দিতে হবে নাকি? বোকার মতো কথা বলো না তো। শোনো, আমার ভীষণ ভয় করছে। সন্ধে হলে কে যেন গোটা বাড়িময় দাপিয়ে বেড়ায়। রাতে বাথরুমে যেতে সাহস পাই না। জলের কলগুলো যখন তখন খোলে আর বন্ধ হয়।
এখানে কিছু একটা আছে, খারাপ কিছু। বিশ্বাস করো, সত্যি বলছি আমি। সাবুর চিকিৎসা থেমে গেলে সেটা কিন্তু আরো বেশি খারাপ হবে। এবার তুমি ঠিক করো কি করবে। তাই বলছি, খ্যাপামো ছেড়ে যেটা দরকার সেটা করো। ডক্টর মিত্রের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, কাল সাবুকে নিয়ে ওখানে যাও। তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, কাজে লাগবে। রাখছি। অরূপ রায় ফোনটা কেটে দিলেন। দীর্ঘশ্বাস ফেলে পম্পা ঘুমন্ত সাবুর মুখের দিকে চাইল। কি দুর্বল আর রুগ্ন লাগছে সাবুকে। মন শক্ত করে পম্পা সাবুর মাথার কাছে গিয়ে বসল। অরূপ কেন বুঝতে চাইছে না এটা খ্যাপামো নয়। টেবিলের ওপর কাগজের স্তূপ দেখে শঙ্কর দীর্ঘশ্বাস ফেলল। বেশিরভাগই ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে নেওয়া প্রিন্ট আউট। তাছাড়া একটা ভ্রমণ সঙ্গীও টেবিলের জায়গা দখল করে পড়ে আছে। শঙ্কর ভ্রমণ সঙ্গীর পাতা উল্টাতেই যাচ্ছিল, মাঝে হঠাৎ ফোনটা বেজে উঠল। সেদিকে তাকিয়ে শঙ্কর ফোন তুলে কেজো স্বরে বলল, গুড ইভিনিং শৌভিক স্যার। তোমার কাজ কতদূর? স্যার এখনো পর্যন্ত আপনার 300 চন্দনপুর পেয়েছি, বুঝলেন। এর মধ্যে আপনার চন্দনপুরটা কোনটা বুঝতে পারছি না। যেমন ধরুন আপনার মহারাষ্ট্র, তারপর আপনার মহারাষ্ট্র আমার নয়, ঠিক করে বলো। এই সরি স্যার, মুদ্রা দোষ। ওই যা বলছিলাম আর কি, ওই মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবাংলা, এমনকি আপনার ওই সাউথ ইন্ডিয়া যদি দেখেন, সেখানেও ডজন খানেক চন্দনপুর আপনি পেয়েই যাবেন। আর হ্যাঁ, বাংলাদেশেও কিছু থাকতে পারে। অন্য সব বাদ দাও, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ডে যেগুলো রয়েছে সেগুলোর লিস্ট করো। অবশ্য পূর্ববঙ্গকে এড়িয়ে গেলে চলবে না, বাংলাদেশের লিস্টও লাগবে। ভালো কথা, চন্দনপুরের সঙ্গে একটা রাজবাড়িও আছে, ওটা ভুলে যেও না। ওকে, কাজে লেগে পড়ছি স্যার। কিছু না কিছু খবর আপনি পাবেনই। শোনো, বাড়ির দলিলের কপি তো তোমার কাছে আছেই। শৈলসুতা দাস আর রায়চৌধুরী জমিদারদের সম্বন্ধে যদি কিছু ইনফরমেশন জোগাড় করতে পারো, কাজটা অবশ্য কঠিন, সে আমি বুঝি। স্যার, কঠিন কাজের জন্যই তো ক্লায়েন্টরা আমাদের পয়সা দেয়। আপনি টেনশন করবেন না। ভালো কথা, দেশে কবে ফিরছেন? আগামী সপ্তাহে। টিকিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে দেখা করার সময় হয়ে এলো প্রায়। ডাক্তারখানায় সাবুকে নিয়ে এসেছে পম্পা। ডাক্তার মিত্র সাবুকে বিভিন্নভাবে পরীক্ষা করে এবার পম্পার দিকে ফিরলেন। আপনি কি একা এসেছেন না ওর বাবা এসেছে? না, আমি একাই। কি দেখলেন ডাক্তারবাবু? মানে সাবুর কি হয়েছে? দেখুন মিসেস রায়, এমন কিছুর সম্ভাবনা ভেবেই আমি টেস্টগুলো করতে বলেছিলাম। আমি সোজাসুজিই বলছি, আপনার ছেলের অবস্থা বেশ ক্রিটিক্যাল। হার্টে যে ছিদ্র নিয়েও জন্মেছে, শুধুমাত্র ওষুধে তার চিকিৎসা অসম্ভব। ওপেন হার্ট সার্জারির জন্য আপনারা তৈরি থাকুন। হ্যাঁ, ওপেন হার্ট? সাবু ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? হ্যাঁ, না হওয়ার কিছু নেই, মেডিকেল সায়েন্স এখন অনেক অ্যাডভান্সড। তবে আপাতত সাবুকে একদিনের জন্য অ্যাডমিট করতে হবে, কিছু টেস্ট করতে হবে। মানে মানে আজকেই রাতে এখানে থাকতে হবে? হ্যাঁ, আজকেই। অলরেডি ইটস লেট, তবে মাইনর যখন, আপনি চাইলে সঙ্গে থাকতে পারেন। পম্পা কি যেন ভাবে। মিসেস রায়, আপনি থাকছেন? সাবু থাকুক ডাক্তারবাবু, মানে ও থাকুক, কিন্তু আমাকে বাড়ি ফিরতেই হবে। আপনারা তো আছেন। বেশ, তাহলে বাইরে কাগজপত্র সই করে দিন। রাত 9টা নাগাদ ক্লিনিকের ওয়েটিং এরিয়া থেকে বেরিয়ে পম্পা বেহালা চৌরাস্তাগামী অটোয় চেপে বসল। আর বেশি রাত করা একা মহিলার পক্ষে নিরাপদ নাও হতে পারে। তবে পম্পা নিরুপায়। ইচ্ছে হোক বা অনিচ্ছায় একটি রাতও বাড়ির বাইরে কাটাবার অধিকার তার নেই। তবে ডাক্তার মিত্র আশ্বাস দিয়েছেন সাবুর কোনো অসুবিধে হবে না। গলির সামনে অটো থেকে নেমে পম্পা বাড়ির সামনে চলে গেল। দরজা খুলে ভেতরে ঢুকল।
আজ দুপুরে খাওয়া হয়নি, যদিও পম্পার ভেতর থেকে খিদে তৃষ্ণার অনুভূতিটাই যেন নষ্ট হয়ে গেছে। এক গ্লাস জল ঢকঢক করে গলায় ঢেলে পম্পা পুরনো একটা অ্যালবাম খুলে বসল। অ্যালবামের পাতায় পাতায় কত রঙিন মুহূর্তের ছবি সেঁটে রাখা। একদিন পম্পার জীবনেও রঙের অভাব ছিল না, কিন্তু স্বামী দীপেনের দুর্ঘটনায় মৃত্যু আর একমাত্র সন্তান সাবুর অসুখ পম্পার জীবনের ধারাটাই আজ পাল্টে দিয়েছে। ভেজা চোখের পাতা থেকে গড়িয়ে পড়া এক বিন্দু জল মুছে নিয়ে পম্পা মনে মনে শক্ত হল। জীবন যতই কঠিন পরীক্ষার সামনে ফেলে দিক না কেন, এই মুহূর্তে দুর্বলতাকে প্রশ্রয় দিলে চলবে না। ফ্লাইট নাম্বার AI-188 বিমানবন্দর ছুঁতেই ইলেকট্রনিক স্ক্রিনে আগমন বার্তা ফুটে উঠল। সৌভিকের সহোদর ভ্রাতা সুবীর মিত্র ওয়েটিং এরিয়ায় অপেক্ষা করছিলেন। অ্যানাউন্সমেন্ট শুনে সজাগ হয়ে যাত্রীদের এক্সিট প্যাসেজের দিকে তাকিয়ে রইলেন। আধ ঘন্টা পরে সৌভিককে ট্রলি হাতে এগিয়ে আসতে দেখা গেল। হ্যালো ব্রাদার। এ কি চেহারা কি করেছিস? শরীর ঠিক আছে তো? আরে জার্নির ধকল ব্রাদার, নাথিং টু ওয়ারি। এই জয়া কিন্তু তোর জন্য তোর ফেভারিট মাটন দো পেঁয়াজি রান্না করেছে। চ চ, অনেকদিন পর একসাথে খাওয়া দাওয়া করা যাবে। সৌভিক উত্তর দেওয়ার বদলে হেসে কাজ সারল। এর মধ্যে শঙ্কর পাড়ুইয়ের ফোন চলে এসেছে। ওয়েলকাম হোম স্যার। হ্যাঁ, সে ঠিক আছে। শোনো, কাল সকালে একবার তোমাকে ভবানীপুরের বাড়িতে আসতে হবে, দরকারি কথা আছে। আমারও অনেক কথা আছে, কাল দেখা হবে। রাখছি স্যার। জিনিসপত্র গাড়ির ডিকিতে তোলা হয়ে গিয়েছিল। বাইপাসের রাস্তা দিয়ে এবার গাড়িটা হু হু করে ছুটল ভবানীপুরের উদ্দেশ্যে। রাতে খাবার টেবিলে বসে সুবীরের স্ত্রী জয়া সৌভিককে চেপে ধরল। দাদা, আপনার জন্য পাত্রী দেখছি, এবার কিন্তু বিয়ে না করে দেশ ছাড়তে দেব না। সৌভিক নিজের ভ্রাতৃবধূটিকে ভালোই চেনে। আজকালকার মেয়ে ভাসুরকে গুরুজন কম, বন্ধু হিসেবেই বিবেচনা করে বেশি। সে মুচকি হেসে উত্তর দিল, আরে তা আবার আমাকে নিয়ে পড়লে কেন? নিজেরা গুছিয়ে সংসার করছো, করো না। কি ব্রাদার, ভুল বললাম কিছু? এবার আর তোকে ছাড়া হচ্ছে না, বুঝলি তো? আচ্ছা শোন, ভালো কথা, বাড়ির অবস্থা তো দেখছিস। আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি, তোর অসুবিধে না থাকলে পশু থেকেই মেরামতির কাজ শুরু করে দেওয়া যেতে পারে। কি বলিস? অসুবিধে হবে কেন? শুধু ভাবছি তোরা দুজনে অফিসে বেরিয়ে পড়লে দেখাশোনা কে করবে? আমি হয়তো কিছু বিশেষ কাজে ব্যস্ত থাকতে পারি। আরে দেখাশোনা করার কিছু নেই। আরে মানে কাজ যিনি করবেন, কন্ট্রাক্টর সুদীপ দা, উনি দীর্ঘদিনের পরিচিত আর খুবই বিশ্বস্ত। বেশ, তবে অসুবিধে কিসের? শুধু খেয়াল রাখবি ঠাকুরদার কাল ভৈরবের মূর্তিগুলোতে যেন কোনো চোট আঘাত না লাগে। সে আর বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত কথা না বাড়িয়ে এবার খাওয়ায় মন দাও তো দেখি। শিবরামপুরের মন্দির গলিতে দিনের শেষে আবার সন্ধ্যের অন্ধকার নেমেছে। আজ সারাদিনে বৃষ্টির ছিটে ফোঁটা না পড়লেও মেঘলা আকাশ আর মাত্রাতিরিক্ত আর্দ্রতায় মানুষজনের মধ্যে অস্বস্তির মাত্রা সহ্যের সীমা ছাড়িয়েছে। মন্দিরের সামনে চায়ের দোকানে স্থানীয় সান্ধ্যকালীন আড্ডার আসর বসেছে। সরু রাস্তার ওপর ইঞ্জিনের ঘড়ঘড়ে শব্দ তুলে একটা ট্যাক্সি এসে দাঁড়ায়। আড্ডায় মেতে থাকা ছেলে বুড়োর চোখের সামনে গাড়ির দরজা খুলে একজন মধ্যবয়স্ক ব্যক্তি বেরিয়ে এসে ভাড়া চুকিয়ে ধীরে সুস্থে হাঁটা দিল গলির ভেতর। হাসপাতাল থেকে ফিরে সাবু শুয়েই ছিল, পম্পা রান্না করছিল। এমন সময় ডোরবেলের শব্দে সচকিত হয়ে খুন্তি হাতেই দরজার দিকে চলে গেল পম্পা। দরজা খুলে অবাক হয়ে গেল সে। হুমা, বলে আসতে কি হয়েছিল? জানা থাকলে ভালো কিছু রান্না করে রাখতাম।
পম্পার হাতে ধরা খুন্তির দিকে হাসি মুখে তাকিয়ে অরূপ রায় বললেন, রান্না তো হচ্ছে দেখছি। হ্যাঁ, ওই ডাল ভাত। দারুণ। আজ ডিনারে না হয় ডাল ভাত চলুক, কাল জমিয়ে মাংস খাওয়া যাবে। এই সাবু কোথায়? পম্পা ইঙ্গিতে ভেতরের ঘরটা দেখিয়ে দিল। অরূপ রায় তাঁর কাঁধের ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করে সেদিকে এগিয়ে গেলেন। সাবু বসে পড়া মুখস্থ করছিল। অরূপ রায়কে দেখে পড়া থামিয়ে উৎসুক দৃষ্টে চাইল। বিছানায় সাবুর পাশে বসে পড়লেন অরূপ। এই বাক্সে কি আছে বলতো সাবু? চকলেট। আরে বাহ, তুই তো দেখছি দারুণ চালাক। এতে যে চকলেট আছে বুঝলি কি করে? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, দিচ্ছি। সাবু ততক্ষণে ঝাঁপিয়ে পড়ে নিজের সম্পত্তির দখল নিয়েছে। পম্পাও দরজার সামনে এসে দাঁড়িয়েছে। বলছি, এবারে কয়েকদিন থাকা হবে তো? ডিনার সেরে টিভি চালিয়ে বসেছিল ওরা। পম্পার অবশ্য টিভি দেখায় মন ছিল না, শুধুমাত্র অরূপকে সঙ্গ দেবার জন্যই যেন বসেছিল। ঘড়ির দিকে তাকিয়ে অরূপ বললেন, ঘুম পাচ্ছে না বুঝি? আপনি কি করবেন? আমি পরে ঘুমোবো, তুমি চলে যাও, সাবু একা আছে। পম্পা সামান্য হেসে ঘরের ভেতর চলে গেল। অরূপ রায় আবার টিভির পর্দায় মন দিলেন। ঘণ্টাখানেক টিভি দেখার পর অরূপ টিভির সুইচটা অফ করলেন। এখন মধ্যরাত্রি, ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁয়েছে। মেন রাস্তার হইহট্টগোল থেকে অনেকটা দূরে এই গলির মধ্যে একটা থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে। নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দও যেন এখানে কান পাতলে শুনতে পাওয়া যায়। অরূপ উঠে দাঁড়িয়ে পায়চারি শুরু করলেন। তারপর কি ভেবে চলে গেলেন ভেতরের ঘরের দিকে। বেডরুমের চৌকাঠে দাঁড়িয়ে অরূপ ভেতরে তাকালেন। পম্পা আর ছোট্ট সাবু দুজনেই তখন অকাতরে ঘুমোচ্ছে। দরজাটা টেনে বাইরে থেকে বন্ধ করে অরূপ একটা লম্বা শ্বাস নিলেন। বাড়ির ভেতরের বাতাসটা যেন অকারণেই ভারী হতে শুরু করেছে। অরূপ সেটা অনুভব করতে পারছেন। মৃদু পায়ে হেঁটে অরূপ এবার দোতলা সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ভাড়ার শর্ত হিসেবে দোতলায় যাওয়া বারণ। গ্রিলের গেট লোহার ভারী তালা দিয়ে বন্ধ রাখা আছে। অরূপ অবশ্য চাবির নকল বানিয়েই রেখেছেন। তালা খুলে অরূপ এবারে সিঁড়ি দিয়ে দোতলার উদ্দেশ্যে হাঁটা দিলেন। এ বাড়ির দোতলায় সব মিলিয়ে 3টে ঘর। ঘরগুলির অবস্থা শোচনীয়। মেঝের ওপর ইঞ্চিখানেক ধুলোর আস্তরণ জমেছে। কড়িকাঠ থেকে নেমে আসা পুরু ঝুলের পর্দা, ভাঙাচোরা দেওয়াল সব খুঁটিয়ে দেখে অরূপ ফের নিচের তলায় চলে এলেন। বাড়ির মধ্যে বাতাসটা যেন আরো এক দাগ ভারী হয়ে উঠেছে। বসবার ঘরে কাউচের ওপর ক্লান্ত শরীর এলিয়ে অরূপ রায় চোখটা বন্ধ করলেন। চোখ বন্ধ থাকলেও অরূপ রায়ের ইন্দ্রিয়গুলি পূর্ণমাত্রায় সজাগ হয়েই রইল। অন্তত আজ রাতে ঘুমের বিলাসিতাকে তিনি প্রশ্রয় দিতে পারছেন না। বন্ধ চোখের ওপর কালো ছায়ার আচ্ছাদন অনুভব করে অরূপ হঠাৎ বিরক্ত হয়ে পড়লেন। এই সময় পম্পার এখানে কি দরকার? চকিতে মনে পড়ল পম্পার ঘরের দরজা বাইরে থেকে তিনি নিজের হাতেই বন্ধ করেছেন। কে কে? ধড়মড়িয়ে চোখ খুলে উঠে বসলেন। কই, কেউ তো নেই। কিন্তু কাউকে দেখতে না পেলেও মেয়েলি সুগন্ধির আভাস পেলেন খুব কাছ থেকেই। আড়াল থেকে খিলখিল শব্দে হেসে কে একটা যেন পালিয়ে গেল। অরূপবাবু বিচলিত হলেন না। মনে মনে তিনি তৈরি হয়েই রয়েছেন। প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে গুঁজে তাতে অগ্নিসংযোগ করলেন। অ্যাশট্রে উপচে মেঝেতে ছাই ছড়িয়ে পড়ল। গোটা 1 প্যাকেট সিগারেট এর মধ্যে পুড়ে শেষ হয়ে গেছে।
অরূপবাবু অস্থিরভাবে পায়চারি করতে করতে ক্লান্ত হয়ে সোফার ওপর বসে পড়লেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন প্রায় 2:30। রাত অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। অরূপবাবু বিচলিত হয়ে পড়লেন। খালি হাতে ফেরত যাওয়ার জন্য আজ তিনি আসেননি। এবার কিছু একটা চিন্তা করে লাইটগুলো এক এক করে অফ করে দিলেন। বাড়ির ভেতরটা ঘন অন্ধকারে ঢেকে গেল। দম বন্ধ করে সোফার একটা কোণে বসে অরূপ রায় অপেক্ষা করতে লাগলেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বাড়ি জুড়ে অদৃশ্য পায়ের দাপাদাপি শুরু হয়েছে দেখে অরূপবাবু সোজা হয়ে বসলেন। খোলা দরজার বাইরে এবার একটি ছায়ামূর্তির আবির্ভাব ঘটল। অশরীরী নারী মূর্তিটি চৌকাঠ ডিঙিয়ে ধীর পদক্ষেপে ভেতরে প্রবেশ করল। অরূপবাবুর মতো দুঃসাহসী মানুষও এবার কুলকুল করে ঘামতে শুরু করলেন। আগন্তুককে এবার স্পষ্ট দেখা গেল। ঠিক থেকে দলা বাঁধানো একতাল জমাট অন্ধকার কেটে তৈরি করা এক নারী মূর্তি। নারী মূর্তি আর অরূপবাবুর মধ্যে দূরত্ব কমতে কমতে শেষে অবয়বটি একেবারে কাছে চলে এলো। অরূপবাবু প্রস্তুত ছিলেন। ঝাঁপিয়ে পড়ে দেওয়ালের গায়ে সুইচ বোর্ডে হাত দিয়ে লাইটটা জ্বেলে দিলেন। ঘরটা তৎক্ষণাৎ তীব্র আলোয় ভরে গেল। সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল সেই রহস্যময় নারী মূর্তি। এক মুহূর্ত সময় নষ্ট না করে অরূপবাবু ছুটে গেলেন দক্ষিণ পশ্চিমের বন্ধ ঘরের দিকে। সায়া ব্লাউজ পরা একটি মেয়েকে দেখলেন ইট কাঠের দেওয়াল ভেদ করে অবলীলায় পাঁচিলের ভেতরে প্রবেশ করে চোখের আড়াল হয়ে গেল। মেয়েটিকে চিনতে পেরেছেন অরূপবাবু। দাঁড়া, প্রতিশোধ আমি নেবই। খুনের বদলে খুন হবেই। আর সকালে মাংসের দোকানে জিতেন মণ্ডলের সঙ্গে অরূপবাবুর দেখা হয়ে গেল। আরে জিতেন বাবু, কেমন আছেন? এই তো আপনি। এই তো চলে যাচ্ছে। হ্যাঁ, ভালো কথা। আজ কত তারিখ বলতে পারেন? এসব দিন তারিখ মনে রাখা বড্ড ঝামেলা দাদা, আপনি বলুন না। 22 তারিখ, তার মানে আর 9 দিন সময় আছে। কিসের সময় মশাই? আমি সস্তা দামে একটা ভালো বাড়ির সন্ধান পেয়েছি। ভাবছি 1 তারিখে উঠে যাব। আপনি নতুন ভাড়াটে দেখুন। সে কি দাদা, এভাবে চলে যাবেন? কেন কেন, মানে এখানে কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? তেমন কিছু নয়, তবে কি জানেন, নিজের বাড়ি আর ভাড়া বাড়ি কি আর এক হলো? অবশ্য বাড়ির মালিক রাজি থাকলে আমি এই বাড়িটা কিনে নিতে পারি, একেবারে মার্কেট ভ্যালু দিয়ে। আপনারা ভেবে দেখুন। কিন্তু মালিক তো বিদেশে থাকেন। সেসব জানি না, আমার শর্তটা শুনে নিন। লেনদেন যা হবার 1 তারিখের আগেই হতে হবে, আর সই সাবুত করার জন্য মালিককে নিজে আসতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কাজ চালালে কিন্তু আমি মানব না। নেবেন না? আচ্ছা দেখি মালিক কি বলেন। আপনাকে জানাবো আমি। আপনি একটু শান্ত হয়ে, আমি জানাবো। দেখুন, রাতের ট্রেনে আমি শিলিগুড়ি ফেরত যাচ্ছি। তার মধ্যে না জানালে ধরে নেব এই বাড়ি বিক্রি হচ্ছে না। ঠিক আছে, চললাম। রাত অবধি অবশ্য অপেক্ষা করতে হলো না। ঘণ্টা 2 পরেই জিতেন মণ্ডল হাসি মুখে এসে হাজির হলেন অরূপ রায়ের বাড়ি। অরূপ বাবু, ও অরূপ বাবু, বলি শুনছেন? ও অরূপ বাবু। বলুন। আরে অতবার টিপবেন না, বেলটা খারাপ হয়ে যাবে। বলুন বলুন। আরে সুখবর আছে স্যার, বাড়ির মালিক আপনার সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন। ওই তো কাজ আপনার হলো বলে। খালি দেখবেন এই গরিব যেন বঞ্চিত না হয়, মানে আর কি কিছু পাই যেন। আমার শর্তের কথা মনে আছে তো? একদম। আচ্ছা দাঁড়ান মশাই, দাঁড়ান, আমি ফোনে আপনার সঙ্গে এক্ষুনি কথা বলিয়ে দিচ্ছি। এই যে। অরূপবাবু কিছু বলে ওঠার আগেই জিতেন মণ্ডল নিজের মোবাইলে ডায়াল করতে শুরু করলেন। কয়েক সেকেন্ড পর তেল মাখা গলায় বললেন, হ্যাঁ স্যার জিতেন। হ্যাঁ স্যার আমি এখানে। হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলবেন
মণ্ডল ফোনটা এগিয়ে দিলেন। নিন, কথা বলে নিন। এই যে। সামান্য ইতস্তত করে জিতেন মণ্ডলের ফোনটা কানে দেন অরূপ রায়। হ্যালো, মণ্ডল বলল আপনি নাকি আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আপনার পরিচয়? আমি সৌভিক মিত্র, বাড়ির মালিক। শুনলাম আপনি নাকি এই বাড়িটা কিনতে ইন্টারেস্টেড। বাড়ি বিক্রির কোনো পরিকল্পনা এই মুহূর্তে আমার নেই, সরি। এরকম কোনো উত্তর অরূপ রায় আশা করেননি। তবে তিনি বিচক্ষণ ব্যক্তি, দুনিয়া দেখেছেন। সামান্য হেসে বললেন, দেখুন, তেমন হলে মণ্ডলবাবুই সে কথা বলে দিতে পারতেন, আপনি নিজে ফোন করতেন না। আমি কিন্তু এক্স্যাক্ট মার্কেট রেট দেব, চিন্তা করবেন না, আপনি শুধু দামটা বলুন। শুনলাম 31 তারিখে বাড়ি খালি করে দেওয়ার কথা। যাওয়ার সময় মণ্ডলকে ডেকে চাবি হ্যান্ডওভার করতে ভুলবেন না প্লিজ। সৌভিক মিত্র এবার ফোনটা কেটে দিলেন। আচ্ছা, পাগল লোক তো এই সৌভিক মিত্র। এবার কি করবেন অরূপ রায়? রমেশ মিত্র রোডের পেল্লায় বাড়িটার দিকে বিস্মিত দৃষ্টে চেয়ে থেকে শঙ্কর বলল, আরে বাস, এইটা আপনাদের পৈতৃক বাড়ি সৌভিক স্যার? হ্যাঁ, আমার ঠাকুরদা শিবনাথ মিত্র এই বাড়িটা কিনেছিলেন। সেই থেকে আমরা 3 পুরুষ এখানকার বাসিন্দা। আচ্ছা, মেন গেটের এই যে দুদিকে দুটো যক্ষ মূর্তি আছে দেখছি, এটা কি বিশেষ কিছু? এই দুটি কাল ভৈরবের মূর্তি বাড়ির পিছনের দরজাতেও রয়েছে। শিবনাথ মিত্রের বিশ্বাস ছিল কাল ভৈরবের আশীর্বাদে আমাদের এই বাড়ি সব রকম কুনজর, অশুভ দৃষ্টি থেকে রক্ষা পাবে। ঠাকুরদার শেষ ইচ্ছে ছিল এই মূর্তিগুলির সেবা যত্নে যেন কোনো ত্রুটি না হয়। আজও প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়ম মেনে কাল ভৈরবের সামনে ধূপ জল দেওয়া হয়। ও যাকে স্যার, বলছি 300-র ওপর আপনার চন্দনপুর চন্দনপুর পাওয়া গেছে, বুঝলেন? টোটাল 11 এখনো পর্যন্ত ভিজিট করেছি, যাতে রাজবাড়ির হদিশ ছিল, সব বোগাস। হুগলির একটা চন্দনপুর গ্রাম পেয়েছি যেখানে নাকি রাজবাড়ি আছে। আপনার সঙ্গে কথা শেষ করে আমি হাওড়া স্টেশন যাচ্ছি, হুগলি ট্রেন ধরতে হবে। রাতে আপনাকে ফুল রিপোর্ট দেবো। হ্যাঁ স্যার। সৌভিক একটু চিন্তা করে উত্তর দেয়, জমিদার নলিনীকান্ত রায়চৌধুরীর স্ত্রী হেমাঙ্গিনী বা ওনার ছেলেদের কোনো সন্ধান পেলে? হ্যাঁ স্যার, গত 1 মাস রাত দিন লেগে থেকে কিছু খবর জোগাড় করেছি। হেমাঙ্গিনী দেবী সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি, তবে ওনার কীর্তিমান ছেলেদের ব্যাপারে ভাষা তথ্য পাওয়া গেছে। বড় ছেলে পাঁচকড়ি রায়চৌধুরী লাইমলাইটে আসেন 1943 সালে। বিপ্লবী অসিত রঞ্জন মজুমদারের নেতৃত্বে সে সময় কলকাতা ট্যাক্সালে একটা হামলার পরিকল্পনা চলছিল। কিভাবে এই তথ্য পাঁচকড়ির হাতে এসে পৌঁছয়, সেখান থেকে হাত ঘুরে সোজা ব্রিটিশ পুলিশের হাতে। গোপন আড্ডায় যথারীতি হামলা চালিয়ে পুলিশ বিপ্লবীদের ধরপাকড় করে। অসিত রঞ্জনকে অন স্পট গুলি করে মারা হয়। দলের বাকিদের লকআপে রেখে অকথ্য নির্যাতন করে জেলে পাঠিয়ে দেওয়া হলো। এই সার্ভিসের বিনিময়ে পাঁচকড়ি ব্রিটিশ সরকারের থেকে প্রচুর উপঢৌকন লাভ করেন। এমনকি চুনের একটি লাভজনক কন্ট্রাক্টও নাকি তাকে পাইয়ে দেওয়া হয়েছিল। এসব খবর তুমি পেলে কোত্থেকে? শঙ্কর বিনা বাক্য ব্যয় হাতের মোবাইল থেকে পরপর কয়েকটি ছবি সৌভিকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। এই যে প্রমাণ, সে সময়ের অমৃতবাজার পত্রিকার রেকর্ড, মহাফেজ খানা থেকে জোগাড় করেছি, দেখে নিন। সৌভিক ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে বলল, আচ্ছা, এরপর? হ্যাঁ, যা বলছিলাম, 1 বছর পর কলুটোলা স্ট্রিটে পাঁচকড়ির চুনের গুদামে ঢুকে কে যেন ওর কপাল বরাবর 2 খান বুলেট দেখে চম্পট দেয়। পুলিশের ধারণা ওই বিপ্লবী দলের কাজ, তবে শেষ পর্যন্ত আততায়ীকে ধরা সম্ভব হয়নি। এই নিন, পাঠালাম। সৌভিকের ফোনে আবার শঙ্করের নতুন মেসেজ ঢুকল। শঙ্কর সেদিকে ইঙ্গিত করে বলল, 1944 সালের 11ই ডিসেম্বরের খবর, সৌজন্যে যুগান্তর পত্রিকা, দেখে নিন। তা এর বাকি ভাইদের কোনো খবর? হ্যাঁ, পরের ভাই নকরি, এ আবার আরও 1 কাঠি সরেস। তবে এর খবর জোগাড় করতে আমাকে লালবাজার আর্কাইভ ঘাঁটতে হয়েছে। পেশাদার অপরাধীদের যাবতীয় হিসেব ওখানেই পাবেন। এই নকরি ছিল পাঁড় বিশ্বাসক্ত লম্পট শ্রেণীর লোক। হাড়কাটাগলি, রামবাগান, সোনাগাছি, মারকামারা সব জায়গায় ছিল এর অবাধ গতিবিধি। নিজে ফুর্তি করার পাশাপাশি মেয়ে পাচারের রমরমা কারবারও ফেলে বসেছিল।
বিভিন্ন জায়গা থেকে অল্প বয়সী মেয়েদের ধরে বেশ্যাপট্টিতে সাপ্লাই করার জন্য রীতিমতো গ্যাং তৈরি করে অপারেট করতো নকরি রায়চৌধুরী। কয়েকবার পুলিশের জালে পড়লেও টাকার জোরে প্রতিবারই আবার ছাড়া পেয়ে যেত। জেলের ঘানি তেমনভাবে কখনোই ঘোরাতে হয়নি, তবে 1947 আস্তে আস্তে নকরির দুর্দিন শুরু হয়ে গেল। মার্কেটে ততদিনে নকরির কিছু শত্রু তৈরি হয়ে গেছিল। শেষে রাইভাল গ্যাংয়ের হাতে খুন হতে হলো নকরিকে। বউবাজার স্ট্রিটের নর্দমায় নকরির লাশ মুখ থুবড়ে পড়েছিল গলা কাটা অবস্থায়। এই দুই দাদার ছোট যে ভাই, তার বিষয় কি জেনেছো? শুধু একটা চিরকুটে নাম পেয়েছি লোকটার। মেজো ভাই নকরির ডেথ ফাইলে শেষ যে নোটটি লিখে রেখেছেন ইনভেস্টিগেটিং অফিসার, সেটা অনেকটা এরকম। এই যে মৃতদেহ ব্যবচ্ছেদপূর্বক নকরি রায়চৌধুরীর সব তাহার সহোদর ভ্রাতা শ্রীযুক্ত নগেন্দ্রনাথ রায়চৌধুরীর হস্তে সমর্পণ করা হইল। নিচে তারিখ সহ বোথ পার্টিজ সিগনেচার। এই লোকটা এরপর কর্পূরের মতন উবে গেল, বুঝলেন? কোথাও কোনো রেকর্ড নেই। প্রচুর খুঁজেও এর হদিশ আমি করে উঠতে পারিনি। ট্যাংরা মাছের ঝোল আর থালা ভর্তি মোটা চালের ভাত খেয়ে সবেমাত্র ভাত ঘুমের আয়োজন করছেন, এমন সময় দরজায় কলিং বেলের শব্দে বিরক্ত হয়ে জিতেন মণ্ডল ভেতরের দিকে চাইলেন। গিন্নি এখন টিভি সিরিয়াল দেখতে বসেছেন। ডাকাডাকি করলেও সাড়া দেবেন সে চান্স নেই বললেই চলে। একরাশ বিরক্তি নিয়ে মণ্ডল দরজা খুলে দেখল সামনে দাঁড়িয়ে অরূপ রায়। অরূপ রায় মণ্ডলকে প্রায় ঠেলে ভেতরে ঢুকে এলেন। আরে আপনি? আমি সৌভিক বাবুর সঙ্গে দেখা করতে চাই, আপনি ব্যবস্থা করুন। আরে উনি তো বিদেশে থাকেন, আপনি যাবেন নাকি সেখানে? চালাকি করে লাভ নেই জিতেন বাবু, সৌভিক মিত্র এখানেই কোথাও আছে। আপনি যখন ফোনটা আমার হাতে দিয়েছিলেন, নম্বরটা দেখে নিয়েছিলাম, দেশি মোবাইল নম্বর। আরে দেখুন মশাই, অত শত বুঝি না, কি নম্বর, কোথাকার নম্বর। উনি বাড়ি বেচবেন না, ব্যাস কথা ফুরিয়ে গেল। কি করছেন, কি করছেন? পকেটে হাত দিচ্ছেন কেন? অরূপ রায় পকেট হাতড়ে এক গোছা নোট বের করে টেবিলের ওপর ফেললেন। পুরো 5,000 সৌভিক মিত্রের ঠিকানার জন্য। 5,000? এর থেকে ঢের বেশি উনি দেন আমাকে। অরূপ রায় এবারে অনেকগুলি 500 টাকার নোট বের করে এক এক করে টেবিলে রাখতে শুরু করলেন। 20,000 ফাইনাল রেট। রাজি না থাকলে অবশ্য ক্ষতি নেই, ঢের কমে আমার কাজ হয়ে যাবে। 3 পর্যন্ত গুনবো আমি। 1। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উনি ভবানীপুরে থাকেন শুনেছি, তবে ঠিকানা জানি না। বেশ, ঠিকানা জোগাড় করতে পারবেন? চেষ্টা করব। বেশ, তবে আগামীকাল আমরা একসাথে যাচ্ছি ওনার বাড়ি। টাকা আমার কাছে রইল, পৌঁছে আপনার হাতে দিয়ে দেব। চলি। ঘৃণা সে জাল তুই ছিঁড়ে ফেল। চন্দনপুর রাজবাড়ির নিচে লুকোনো যে আয়না, একমাত্র তুই পারবি, কেউ পারবে না। ধড়মড় করে ঘুম ভেঙে উঠে বসল সৌভিক। উত্তরের জানলাটা খুলে গিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ঘরের মধ্যে আলো আঁধারির পরিবেশ সৃষ্টি করেছে। ঘুম ভাঙতেই সৌভিকের মাথায় যেন দুশ্চিন্তার পাহাড় ভেঙে পড়ল। অশান্ত চিন্তাগুলো আবার যেন দল বেঁধে ফিরে আসতে চাইছে। এভাবে চন্দনপুর খুঁজে বের করা আর খড়ের গাদায় সূচ খুঁজে বের করা প্রায় একই ব্যাপার। শঙ্কর আজ বিকেলে খবর দিয়েছে যে হুগলির চন্দনপুর নামক গ্রামে যেটি রয়েছে সেটি নামেই রাজবাড়ি। আসলে সেটি ভাড়ায় খাটা একটি অনুষ্ঠান বাড়ি। আগামীকাল শঙ্কর আরও কিছু জায়গায় যাবে বলেছে, তবে সৌভিকের মনে হচ্ছে সবই বৃথা পণ্ডশ্রম, সময় আর অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। সৌভিকের আর চিন্তা করতে ভালো লাগছিল না। বিছানা ছেড়ে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ালো সে। রাস্তার ওপারে বাচ্চাদের খেলার মাঠ লেডিজ পার্ক। রাত্রি নিশীথে মাঠ অবশ্য জনশূন্য, তবে মাঝ মাঠে কাঠের দোলনাটা ক্যাচর ম্যাচর শব্দ করে অকারণেই যেন দুলছিল, অথচ হাওয়ার বেগ তেমন জোরালো নয়। দোলনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সৌভিক হঠাৎ বিচলিত হয়ে পড়ল।
অদৃশ্য কেউ কি তার উপর নজর রেখে চলেছে? যেই হোক না কেন, সে আপাতত ওই দোলনায় সওয়ার হয়ে রয়েছে। বুকের ভেতরে ধুকপুকুনিটা আবার শুরু হয়েছে, এবার আরো জোরালো ভাবে। জানলার পাল্লাটা বন্ধ করে সৌভিক ঘরের ভেতর চলে এলো। সকাল 9টা নাগাদ বাড়িতে হুলস্থুল পড়ে গেল। ঠিকাদারের লোকেরা একতলার ঘরগুলিতে নিজেদের কাজের সরঞ্জাম নিয়ে হাজির হয়ে গেছে। ভবানীপুরের এই ভাঙা বাড়ি সারাই হবে। এদিকে সুবীর আর জয়া অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সৌভিকের আপাতত কিছু করার নেই। সে ভাবছিল শঙ্করের সঙ্গে সেও চন্দনপুরের সন্ধানে বেরিয়ে পড়বে কিনা। তাতে আর কিছু না হোক, এই হৈহট্টগোল থেকে তো মুক্তি পাওয়া যাবে। এমন সময় দারোয়ান রাজু এসে সামনে হাজির হলো। দাদা, এই একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমার সঙ্গে? এখানে? কি নাম বলেছে নিজের? হ্যাঁ, অরূপ রায়। বললেন আপনার ভাড়াটে। ঠিক আছে, ওনাকে বসাও, আমি আসছি। অরূপ রায় চশমার ঘোলাটে কাঁচের আড়াল থেকে সৌভিককে স্থির দৃষ্টিতে দেখছিলেন। সৌভিক গুরুত্ব না দিয়ে বলল, আমার ঠিকানা কে দিল? মণ্ডল নিশ্চয়ই। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করলাম, তারপর উনি রাজি হলেন। সে কি দাদা, মুখের কথায় চিড়ে ভিজল? আমি তো জানতাম মণ্ডল ফেলো করি মাখো তেল নীতিতে বিশ্বাসী। যাই হোক, বলুন কি চান। কি চাই সে তো আমি আগেই বলে দিয়েছি। আর আমিও তো তার উত্তর ফোনেই বলে দিয়েছি। তাহলে এত দূর? আহা, টাকা নিয়ে ভাববেন না। কত চাই বলুন? আমার সঙ্গে দেখা করার জন্যে মণ্ডলের পকেট গরম করেছেন, তারপর ভূতের বাড়ি কেনার জন্যে অঢেল টাকা ঢালতে রাজি। আপনার মতলবটা ঝেড়ে কাশুন দেখি। আরে মতলব আবার কি? বাড়ি পছন্দ হয়েছে তাই কিনতে চাইছি। দেখুন, আমার বাড়িতে লোক লেগেছে, আমার সময় নেই। সরি, নট ফর সেল। বিক্রি যখন করতে চাইছেন না, বেশ, তবে ফ্রিতে দিতে নিশ্চয়ই আপত্তি নেই। অরূপ রায় তীক্ষ্ণ দৃষ্টে সৌভিককে দেখছিলেন। সৌভিকও এক মুহূর্তের জন্যও চোখ সরায়নি। ঘরের থমথমে নিস্তব্ধতার মধ্যে যেন দুপক্ষের মধ্যে তুমুল মানসিক যুদ্ধের প্রস্তুতি চলছিল। নীরবতা ভেঙে অরূপ রায় বললেন, ফ্রি খেলা তো আপনি আগেও একবার খেলেছেন মিত্রবাবু, অন্য খেলোয়াড়ের সঙ্গে, তাই না? এবার না হয় আমার সঙ্গে খেললেন। মানে জানলেন কোত্থেকে? ও মণ্ডল, আপনি তাহলে সব জানেন। বেশ, আমি রাজি। সৌভিক এবার চেয়ার ছেড়ে উঠে নিজের ডায়েরি খুলে কিছু একটা দেখল। দেখে নিশ্চিত হয়ে বলল, হ্যাঁ, 5 তারিখের ফ্লাইটে আমার টরন্টো ফিরে যাওয়ার কথা। তার আগে শনিবার 4 আগস্ট মাঝরাত থেকে খেলা শুরু হতে পারে। জীবনের ঝুঁকি থাকবে, আপনি সেটা জানেন। পরে পিছিয়ে যেতে পারবেন না। আমি পেছব না সৌভিক মিত্র, তবে আপনি যেন ময়দান ছেড়ে চোরের মতো পালাবেন না আবার। বেশ, তবে 4 তারিখ রাত 12টা নাগাদ আমি বাড়ির দলিল হাতে হাজির হয়ে যাব। ডিল ফাইনাল হয়ে গেল, এবার আপনি আসতে পারেন। ও হ্যাঁ, ভালো কথা রায়বাবু, খেলা হবে আপনার সঙ্গে আমার। মাঝখানে আপনার স্ত্রী সন্তানের কোনো ভূমিকা দেখছি না। ওদের সেফটির জন্য অন্যত্র সরিয়ে দিলে আমার আপত্তি থাকবে না। ওরা থাকবে না সেই ব্যবস্থা আমি করব। আর চলি, দেখা হচ্ছে। নমস্কার। ঠং ঠং ঘর ঘর শব্দে গম গম করছে বাড়ি। মিস্ত্রি মজুরদের হুলস্থুল আর চেঁচামেচির শব্দে সৌভিক অতিষ্ঠ হয়ে শঙ্করকে ফোন করতেই যাচ্ছিল, ঠিক তখনই ঠিকাদার সুদীপ বাবু এসে বললেন, দাদা একটু নিচে আসবেন, একটা জরুরি জিনিস দেখানোর ছিল। সুদীপ বাবুর সঙ্গে একতলায় বারান্দার কোনায় দীর্ঘদিন অব্যবহৃত ঘরটায় পৌঁছে সৌভিকের চোখ কপালে উঠল। এ কি করেছেন আপনারা? শাবলের ঘায়ে জরাজীর্ণ মেঝে ফাটাতে গিয়ে
মজুরের দল আকস্মিকভাবে একটি গুপ্ত দরজা আবিষ্কার করে ফেলেছে। অনেকগুলো টর্চের একত্রিত আলোয় অন্ধকারাচ্ছন্ন একটা সিঁড়ির মুখ দেখা যাচ্ছিল। মজুরদের মধ্যে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে। সবার ধারণা ওই চোর কুঠুরির মধ্যে থরে থরে গুপ্তধন সাজানো রয়েছে। এই ভেতরে কেউ যায়নি তো? না না, আমরা কেউ যাইনি। মিস্ত্রিরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল, কিন্তু কেউই এগিয়ে এলো না। ঠিক আছে সুদীপ বাবু, আমি ভিতরে যাচ্ছি, আপনি চাইলে আমার সঙ্গে আসতে পারেন। দীর্ঘদিন বদ্ধ থাকার ফলে সুড়ঙ্গের ভেতর একটা ভ্যাপসা দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। শ্বাস নিতে ওদের রীতিমতো কষ্ট হচ্ছিল। তবে তাতে অবশ্য সুদীপবাবুর উৎসাহে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। অবশ্য ঘণ্টাখানেক গোটা জায়গাটাকে চিরুনি তল্লাশি চালিয়ে ধুলো ঘাঁটাই সার হলো, কিছুই পাওয়া গেল না। অতি উৎসাহী সুদীপবাবু হতাশ হয়ে বসে পড়লেন। যা বাবা, শুধু আবর্জনা জমিয়ে রাখার জন্য একটা আস্ত বেসমেন্ট। ঘরের মেঝের ওপর স্তূপাকৃতি পাথরের স্ল্যাব, শ্বেত পাথরের তৈরি নেমপ্লেট জাতীয় জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঘরের একদিকে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে রাখা পেল্লায় আকৃতির একটা আয়না। আয়নার ঠিক ওপরে নাগালের বাইরে দেওয়ালে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটা পোর্ট্রেট। কাঁচের ফ্রেমের ওপর পুরু ধুলোর আস্তরণে ছবির ফ্রেম অবশ্য মুখ ঢেকেছে, কিন্তু সৌভিক অদ্ভুতভাবে আয়নাটার আকর্ষণ কাটিয়ে উঠতে পারছিল না। আয়নার ওপর যে ঝাপসা প্রতিবিম্ব ফুটে উঠেছে তা সৌভিকের হয়েও যেন ওর নিজের নয়। ঢুলু ঢুলু নেশাতুর চোখের দৃষ্টি আর ঠোঁটের ওপর ঢেউ খেলানো হাসির আমেজ। প্রাচীন এই দর্পণের সামনে নিজেকে যেন বড্ড অচেনা, অপরিচিত মনে হচ্ছিল সৌভিকের। হুঁশ ফিরল সুদীপবাবুর স্বরে। ও দাদা, এখানে রত্তিমাল ছাড়া আর কিচ্ছু নাই, বেকার ধুলো ঘাঁটা। সুদীপবাবু, আপনার লোকেদের বলুন আয়নাটাকে সাবধানে পাশের ঘরে নিয়ে গিয়ে রাখতে। আর ওই যে ছবির ফ্রেমটা দেখা যাচ্ছে ওটা নামিয়ে দিতে বলুন। আপাতত আমার এখানে কিছু কাজ আছে, একটা আলোর ব্যবস্থা করলে ভালো হয়। সন্ধ্যের পর মিস্ত্রি মজুররা আজকের মতো কাজকর্ম সেরে বিদায় নিয়েছে। সৌভিক নিজের ঘরে গুম হয়ে বসে রয়েছে। কাঠের ফ্রেমে বাঁধানো একটি তেল রঙের পোর্ট্রেট সৌভিকের হাতে ধরা। যে লোকটির ছবি ওই ফ্রেমে শোভা পাচ্ছে, সৌভিক তাকে আগে দেখেছে। সত্যি বলতে কি, প্রতিদিনই দেখে আয়নায়। ছবির নিচে ব্যক্তিটির নাম ক্ষুদে অক্ষরে লেখা রয়েছে নলিনীকান্ত রায়চৌধুরী। জয়া এর মধ্যে দুবার ডাকতে এসেছিল, কিন্তু সৌভিকের মুড দেখে তাকে ঘাঁটাতে সাহস করেনি। সৌভিকের টেবিলের ওপর পরপর কয়েকটা পাথরের টুকরো পাশাপাশি সাজিয়ে রাখা, ঠিক যেন জিগস পাজল। এগুলো সবই ভেঙে পড়া একটি নাম ফলকের অংশ বিশেষ। টুকরোগুলোকে জুড়ে এই মুহূর্তে যে লেখাটা চোখের সামনে ভাসছে সেটা এই রকম: চন্দনপুর প্যালেস। চন্দনপুর প্যালেস। সৌভিকের হঠাৎ কিছু মনে পড়তেই সে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। শটান হাঁটা দিল বাড়ির ড্রয়িং রুমের দিকে। এই দাদার কি হয়েছে গো? একটা ছবির দিকে কেমন করে তাকিয়ে আছে, আর টেবিলটা কি নোংরা করে রেখেছে, দেখেছো? কি গো? এই যা করছে করুক না, তুমি এর মধ্যে ইন্টারফিয়ার করো না। সুবীর, সুবীর। হ্যাঁ বলো দাদা। তোর মনে আছে ভাই, আমরা তখন খুব ছোট, সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি। পাড়ার লোকজন আমাদের রাজবাড়ির ছেলে বলতো। কেন বলতো তোর মনে আছে? হ্যাঁ, তেমন তো কিছু মনে পড়ছে না। কারণ আমাদের বাড়ির নেম প্লেটে লেখা ছিল চন্দনপুর প্যালেস। আমি একেবারে ভুলে গেছিলাম। নেম প্লেট দেখে পুরনো স্মৃতি মনে পড়ল।
সুবীর সত্যিই অবাক। এদিকে সৌভিকের প্রশ্ন থামছেই না। বাবা যখন বাড়ি রিপেয়ার করে ওই নেম প্লেট ছড়িয়ে বেসমেন্টে ফেললেন, আমরা তখন খুব ছোট। বাবা আমাদের থেকে কি গোপন করতে চেয়েছিলেন? ভবানীপুরের বাড়ির নাম চন্দনপুর প্যালেস কেন? চন্দনপুরের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? বেসমেন্টের বিষয়ে আমাদের জানানো হয়নি কেন? বিস্মিত সুবীর প্রশ্নের সদুত্তর না দিতে পেরে শুধু কাঁধ ঝাঁকিয়ে কাজ সারল। সৌভিক ততক্ষণে অস্থিরভাবে পায়চারি শুরু করেছে। শোন, আমাদের বংশের হিস্ট্রি তুই কিছু জানিস? এই দূর, আমরা কি রাজা গজা যে আমাদের হিস্ট্রি থাকবে? আরে বাড়িতে তো অনেক পুরনো দলিল ছিল, সেগুলো কোথায় আছে বলতে পারিস? হ্যাঁ, সেনাপাড়ার কি আছে, চিলেকোটার ঘরে ওই যে গোদরেজের ওই সেফটা আছে, ওর মধ্যেই আছে। চাবি? হ্যাঁ? আরে বাবা, সেফের চাবি আমার এক্ষুনি চাই। সৌভিকের তাড়নায় তাৎক্ষণিক ঘাবড়ে গেলেও সামলে উঠে 1 মিনিটের মধ্যেই চাবির গোছা সুবীর এনে তুলে দিল সৌভিকের হাতে। চাবি হস্তগত হতেই সৌভিক ছুট লাগাল চিলেকোঠার উদ্দেশ্যে। পেছন থেকে জয়া উচ্চস্বরে বলল, দাদা, আর ডিনার? তোমরা করে নাও, আমার সময় হবে না। চিলেকোঠার সিন্দুকের ভেতর থরে থরে সাজানো দলিল দস্তাবেজ। পরপর কয়েকটি অকাজের দলিল ঘাঁটার পর নিজেদের বাড়ির দলিলটা খুঁটিয়ে পড়ে সৌভিক নতুন তথ্য আবিষ্কার করল। 1951 সালে নারায়ণচন্দ্র বসুর থেকে নামমাত্র মূল্যে বাড়িটি কেনেন ঠাকুরদা শিবনাথ মিত্র। এসব অবশ্য নতুন কোনো খবর নয়, সৌভিক আগে থেকেই জানত। তবে যে তথ্য হাতে আসতে সৌভিকের ভুরু নতুন করে খাড়া হয়ে উঠল, সেটা নারায়ণ বসুর বসত বাড়ির ঠিকানা। জায়গাটার নাম চন্দনপুর। সৌভিক প্রত্যেকটা দলিল দস্তাবেজ আগা পাশতলা খুঁটিয়ে পড়তে শুরু করল। অবশেষে ওর হাতে অনেক পুরনো বিবর্ণ একটি স্ট্যাম্প পেপার এসে পড়ল। পড়মড়ে শক্ত বিবর্ণ একটি আদালতনামা। কোর্টের স্ট্যাম্প পেপারের ওপর বাংলায় লেখা 1949 সালের বয়ান পড়ে সৌভিকের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। সুবীরের শখের গ্র্যান্ডফাদার্স ক্লকটা দুবার বেজে ঘোষণা করল রাত 2টো। ভবানীপুরের এই পাড়া আর সৌভিকের বাড়ি, যেটা কিছুক্ষণ আগেও নিস্তব্ধ নিথর হয়ে ঘুমের দেশে চলে গিয়েছিল, সেটাই যেন হঠাৎ কোন মন্ত্র বলে জেগে উঠল। একতলার দিক থেকে গান বাজনার শব্দ ভেসে আসতে শুরু করেছে। সঙ্গে মিশেছে আনন্দে উচ্ছল নারী পুরুষের উল্লসিত স্বর। বাঁধ ভাঙা আকর্ষণে সৌভিক চিলেকোঠা থেকে নেমে দোতলায় চলে এলো। সুবীর আর জয়া কি ঘুমিয়ে পড়েছে? এত হইহট্টগোলের মধ্যে ওদের ঘুম ভাঙছে না কেন? হুঁশ ফিরে পাওয়ার আগেই সৌভিক নতুন করে ফের নেশার মৌতাতে ডুবে গেল। গানের স্বর আরো তীব্র হয়ে সৌভিকের কানে মোহ বর্ষণ করছিল। এই সুর, এই গান সৌভিক চেনে। পাশ্চাত্য ঘরানার সঙ্গীত, অপেরা। সম্বিত হারিয়ে সৌভিক একতলার লম্বা হল ঘরে এসে হাজির হল। এবার তাঁদের দেখা গেল। দামি স্যুট পরিহিত মধ্যবয়সী একজন ভারতীয় পুরুষ আর শাড়ি ব্লাউজ পরা সঙ্গিনী যুবতী মেয়েটি অপেরার সুরের তালে তালে বলরুম ডান্সে এতই মগ্ন যে সৌভিকের উপস্থিতিকে বিন্দুমাত্র পাত্তা দিল না। বিশ্ব সংসার ভুলে সৌভিক ওদের নাচ দেখছিল। আলো আধারিতে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। কে মেয়েটি? মেয়েটি হঠাৎ সৌভিকের দিকে ফিরল, আর সৌভিক চিনতে পারল এ আর কেউ নয়, এ যে শৈলসুতা। শৈলসুতা অর্থবহ দৃষ্টিতে সৌভিককে দেখে মুখ ঘুরিয়ে নিল।
শৈলসুতার সঙ্গীকে এবার দেখা গেল। সৌভিক বোধহয় বিস্মিত হওয়ার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে। তাহলে কয়েক হাত দূরে নিজেকেই শৈলসুতার সঙ্গে উদ্দাম নৃত্য করতে দেখেও সে এমন নির্বিকার থাকে কিভাবে? অপেরার শব্দ আরো উৎকটভাবে তীব্র হয়ে পড়ল। দম দেওয়া পুতুলের মতো দুজনেই নেচে চলেছে। মন্ত্রমুগ্ধের মতো সৌভিকও সেই নাচ দেখে চলেছে। কিন্তু এবার কানে লাগছে সৌভিকের, এত জোরে যেন ছুরির মতো বিঁধছে কানের পর্দায়। বন্ধ করো, স্টপ ইট, বন্ধ করো। হঠাৎ গান বাজনার শব্দ বন্ধ হয়ে গেল। আবার যেন নতুন দৃশ্য। এবার পুরুষটি অদৃশ্য হয়েছেন। শৈলসুতাকে অবশ্য দেখা গেল রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় মেঝের ওপর পড়ে রয়েছে। তবে দেহে বোধহয় এখনো প্রাণ রয়েছে। সাদা থান পরিহিত স্থূলাঙ্গিনী একজন রমণী সেখানে এসে হাজির হয়েছেন। মহিলাটি হুঙ্কার ছাড়লেন, হ্যাঁ, মাগির হিরোনি হবার শখ জেগেছে, একটো করবেন, করাচ্ছি। মাগিকে ন্যাংটো করে এখানে বেঁধে রাখ। খেতে চাইলে মুখে পেচ্ছাপ করে দিবি। আর এই আয়নাটা, এটা মুখের সামনে রেখে দে। রূপের খুব দেমাগ না বেবুসে মাগির? ওই রূপ দেখিয়ে তো তোদের বাপকে ফাঁসিয়েছিল। ওই রূপ একটু একটু করে খসে যেতে মাগি নিজের চোখেই দেখুক। শৈলসুতার হিম শীতল কণ্ঠ এবার সৌভিকের কানে ভেসে এলো। শুনে রাখি মাঙ্গিনী, প্রতিজ্ঞা করছি যতক্ষণ না তোর বংশধরকে এখানে এনে আমার রক্তের দাম না চোকাচ্ছি, আমি শৈলসুতা এই বাড়ি ছেড়ে যাব না। আর কারুকে এখানে বেঁচে থাকতে দেব না। সৌভিকের কাঁপা কাঁপা হাত থেকে এবার কোট পেপারটা টুপ করে খসে পড়ল। 4 আগস্ট শনিবার সন্ধে 6:30। অফিস থেকে ফিরে সুবীর সোফায় গা এলিয়ে বসে টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল। জয়া হঠাৎ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। ওর হাতে ধরা একটা কাগজের টুকরো। এই শুনছো? কি হয়েছে? আরে আমি তো দাদাকে চা দিতে গেছিলাম, উনি এই কাগজটা টেবিলে রেখে চলে গেছে। মানে কোথায় গেছে? কি কাগজ দেখি? বিশেষ দরকারে একদিন আগেই বাড়ি ছাড়তে হচ্ছে। তবে এই যাত্রায় টরন্টো আর ফিরে যেতে পারবো কিনা জানি না। তোকে জানানো হয়নি, আমাদের পরিবারের উপর একজন অত্যাচারিত মানুষের অভিশাপ কাজ করে চলেছে। শেষ কিছু বছরে আমি তিলে তিলে শেষ হয়ে গেছি। এই জাঁতাকল থেকে আমাদেরকে মুক্তি পেতেই হবে। দুঃস্বপ্নেও যে অপরাধ আমরা করিনি তার দায়ভার আমাদের হতে পারে না। একটা শেষ চেষ্টা করতে চলেছি। দুর্ভাগ্যের এই জাল ছিন্ন করতে ত্রুটি রাখবো না। হয় জিতে ফেরত আসবো, অন্যথায় জীবন দিয়ে এই সমস্যার সমাধান করব। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু আর জানাতে পারছি না। সুবীর ভাই, আমার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করিস। সৌভিক। দাদা কোন অভিশাপের কথা বলছে? আর তাছাড়া গেলই বা কোথায়? ধুর বাবা, আমার ফোনটা কোথায় গেল? দরকারের সময় পাওয়া যায় না। এই একবার কল করে লাভ নেই গো, আমি চেষ্টা করে দেখেছি, ফোন সুইচ অফ। কোথায় গেল দাদা? 4 আগস্ট শনিবার সন্ধে 6:30। শঙ্কর পাড়ুইয়ের বরানগরের বাড়ির ছাদে দাঁড়িয়ে সৌভিক বিদায়ী সূর্যের রঙের আভা দেখছিল।
পেছনে গলা খাকড়ানির শব্দ শুনে বুঝল শঙ্কর এসে হাজির হয়েছে। স্যার, খবর যা পাচ্ছি ভালো নয় স্যার। অরূপ রায় শিবরামপুরের বাড়িতে একজন মহিলা আর একটি বাচ্চাকে আটকে রেখেছে। প্রয়োজনে ঢাল হিসেবে ব্যবহার করবে। লোকটা কিন্তু হার্ড কোর ক্রিমিনাল। হ্যাঁ, এমনটা যে হবে আগেই আন্দাজ করেছিলাম। মানে মাফ করবেন স্যার, জীবনে কোনো কাজ হাতে নিয়ে ডেলিভারি করতে পারিনি, সে রেকর্ড আমার নেই। তবে আপনার চন্দনপুরটা খুঁজে বার করতে পারলাম না, আফসোস থাকবে। আমি খুঁজে পেয়েছি শঙ্কর, তোমাকে অবশ্য বলা হয়নি। জানলে অবাক হবে, যে বাড়িতে আমার জন্ম, ছোট্ট থেকে বেড়ে ওঠা, হঠাৎ একদিন জানতে পারলাম সেই বাড়িটাই নাকি চন্দনপুরের রাজবাড়ি। সে কি? আমি তো ভাবতেই পারছি না। তোমাকে বলছি কারণ কাল্পনিক চন্দনপুর খুঁজতে তুমি প্রচুর ঘাম ঝরিয়েছ। নিশ্চয়ই ভাবছ আমাদের ভবানীপুরের বাড়িটা চন্দনপুর প্যালেস হয়ে গেল কি করে। ব্যাকগ্রাউন্ডটা বলছি শোনো তাহলে। সালটা 1940-এর আশেপাশে। নদিয়া জেলার চন্দনপুর গ্রামের জমিদার কলকাতার ভবানীপুর অঞ্চলে একটা পেল্লায় বাড়ি হাঁকিয়ে বসলেন। নিজের খাস তালুকের প্রতি ভালোবাসার কারণেই হয়তো জমিদারবাবু বাড়িটার নাম রেখেছিলেন চন্দনপুর প্যালেস। যাই হোক, জমিদারবাবুর একটি কন্যা সন্তান ছিল। মেয়েটির নাম সৌদামিনী। 1949 সালে সৌদামিনীর সঙ্গে আমার ঠাকুরদা শিবনাথ মিত্রের বিয়ে হয়। চন্দনপুর প্যালেস শিবনাথ তার শ্বশুরের থেকে উপহার পান বলেই আমার ধারণা। আইনের কোনো জটিলতার কারণে হয়তো একটা কেনা বেচার দলিল তৈরি করা হয়েছিল। সৌভিক কোটের পকেট থেকে একটা বিবর্ণ হলুদ কাগজ বের করে সেটা এগিয়ে দিল শঙ্করের দিকে। এই নাও, আমার কিছু হলে এই এফিডেভিটটা সুবীরকে দিয়ে দিও। বংশের হিস্ট্রি কিছুটা ওর জানা দরকার। দেবার আগে তুমি এটা দেখে নিতে পারো, আমি অনুমতি দিলাম। 1949 সালে নিজের বংশ পরিচয় লুকোতে কেউ একজন এফিডেভিট করে পদবি সব পাল্টে ফেলেছিল। এই এফিডেভিট তার জলজ্যান্ত প্রমাণ। অরূপ রায় মার্কা মারা ক্রিমিনাল। লোকটাকে বিশ্বাস করা যায় না। ও যে মহিলাটি আর তার বাচ্চা ছেলেকে বন্দি করে রেখেছে, তাদের জন্য আমার চিন্তা হচ্ছে। ও নিয়ে টেনশন নেবেন না স্যার, ওটা আমি দেখব। আপনি শুধু আপনার অরূপ রায়কে 8 ঘন্টার জন্য ব্যস্ত রাখবেন, ব্যাস, তবেই হবে। কিন্তু বাড়ির ভিতরে এন্ট্রি পাবে কি করে? সে আমার আগেই সার্ভে করা হয়ে গেছে। জলের পাইপ বেয়ে ঠিক ছাদে পৌঁছে যাব। আর ছাদের দরজা তো ভাঙা, সে খবর জিতেন মণ্ডল আমাকে আগেই জানিয়ে দিয়েছে। বেশ, গেট রেডি। 11টা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই। চৌঠা আগস্ট শনিবার রাত 11:25। শিবরামপুর মন্দিরের সামনে একটা হলুদ ট্যাক্সি এসে সজোরে ব্রেক কষল। গাড়ি থেকে নেমে এক চেনা ভদ্রলোক গলির মধ্যে ঢুকে গটগট করে হেঁটে দোতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। পকেট হাতড়ে চাবি বের করে তালা খুলে ভেতরে ঢুকে পড়ল। জিতেন মণ্ডল নিজের বাড়ির ছাদ থেকে নজর রাখছিল। পকেট থেকে ফোন বের করে সে ডায়াল করল। শঙ্করবাবু, অরূপ রায় চলে এসেছে, এক্ষুনি ঢুকলো। মিনিট 15 বাদে পরপর 2টো গাড়ি শিব মন্দিরের সামনে এসে দাঁড়াল। প্রথমটা একটি ভাড়া করা পিকআপ ভ্যান। পেছনের গাড়িটা একটা সাদা ডিজায়ার। গাড়ির দরজা খুলে রাস্তায় নেমে দাঁড়ালো সৌভিক আর শঙ্কর। পিকআপ ভ্যান থেকে কাঠের ফ্রেমে বাঁধানো সেই পুরনো আমলের পেল্লায় আয়না আর একটা সিডি প্লেয়ার নামিয়ে দুটি ছেলে ওদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল। সৌভিকের ইঙ্গিতে এবার ওরা সবাই গলির দিকে হাঁটা শুরু করল। মাঝামাঝি পথ অতিক্রম করে সৌভিক শঙ্করের উদ্দেশ্যে বলল, বাড়ির সামনে তোমার যাওয়াটা ঠিক হবে না। অরূপ রায়ের চোখে পড়লে অসুবিধা হতে পারে। ঠিক আছে, আপনি এগিয়ে যান, আমি কাছাকাছি থাকব। গলির বাঁকে নিজেকে লুকিয়ে শঙ্কর নজর রাখতে শুরু করল সৌভিকের গতিবিধির ওপর। লোহার গ্রিল দিয়ে ঘেরা বাড়িটির সামনে দাঁড়িয়ে
ডোরবেলে সৌভিক হাত ছোঁয়াল। দরজা খুলে অরূপ রায় সামনে এসে দাঁড়িয়েছেন। আমার সঙ্গে কিছু লাগেজ আছে, অনুমতি করুন। অরূপ রায় যেন সামান্য অবাক হলেন, তবে মুখে কিছু বললেন না। ছেলে দুজন কাঠের ফার্নিচারটি ঘরের একদিকে দেওয়াল ঘেঁষে আর সিডি প্লেয়ারটিকে টেবিলের ওপর রেখে বিদায় নিল। এ তো মান্ধাতার আমলের আয়না, অ্যান্টিক পিস। এটা দিয়ে কি করবেন? এই আয়নায় ভূত দেখা যায় জানেন। যাই হোক, অল সেট। একটু বসি, কি বলেন? আরে বাড়ি আপনার, ইচ্ছে হলে বসুন। সোফা তো আপনার। মদ এনেছেন সঙ্গে? না, অসুবিধা নেই, আমি ফ্রিজে 2 বোতল রেখে দিয়েছি। সুদৃশ্য গ্লাসে মদ ঢালতে ঢালতে অরূপ রায় বললেন, তবে সৌভিকবাবু, আপনার খেলার নিয়মগুলো ব্রিফ করুন দেখি। নিয়ম আছে, কিন্তু আপনাকে বলে লাভ কি? রাত কাটুক, দেখা যাক কে কতক্ষণ টিকে থাকতে পারি। বেশ, নিন ধরুন। তবে আড্ডা দিয়ে শুরু করা যাক, হ্যাঁ? কি বলেন? দেখুন, এদিক ওদিকের কথা না বলে নিজেদের কথা বলা আর শোনাই ভালো। আপনাকে দিয়ে না হয় শুরু হোক। নিজের ব্যাপারে যা বলতে চান বলে ফেলুন। এক নিঃশ্বাসে হাতের পেগটা খালি করলেন অরূপ রায়। নিম্নবিত্ত পরিবারে জন্মেছিলাম মশাই। নুন আনতে পান্তা ফুরোয় এমন অবস্থা। নিজের অপদার্থ শ্রমিক বাপের উপরে ঘৃণা ধরে গেছিল প্রথম থেকেই। জীবনের যত সুখ আর আনন্দ শুধু দূর থেকে দেখেই হাপিত্তেশ করা। তা একদিন সেই অপদার্থ বাপটাও টেঁসে গেল। তখন আমার এই 18-19 বছর বয়স। মা ধুঁকছে জটিল সব রোগে। যদিও বা আলু ভাত, নুন ভাত এসব জুটে যাচ্ছিল, এবারে সেটাও বন্ধ হওয়ার দশা হলো। লেখাপড়া আমাকে দিয়ে হওয়ার নয়, একজন মারোয়াড়ির গদিতে চাকরি জুটল। লোকটার নানা ধরনের ব্যবসা, সাদা কালো মিলিয়ে মিশিয়ে আমি ঝটপট কাজকর্ম শিখে নিলাম। এরপর মা একদিন আমাকে ছেড়ে চলে গেলেন। কিছুদিন পরে লোকজন জুটিয়ে নিজের ব্যবসা শুরু করলাম। হাতে পয়সা আসতে লাগলো, পাল্লা দিয়ে লোভও বাড়তে লাগলো। প্রচুর টাকা করতে হবে আমাকে। জীবনের যে সুখ আমার গরিব বাপ আমাকে দিতে পারেনি, সে সবই আমাকে আদায় করে নিতে হবে। যাই হোক, আমার ইতিহাস তো শুনলেন, এবার আপনার পালা। নিন, শুরু করে দিন। বাবা নামি কোম্পানির কর্তা ছিলেন। খরচের হাতটাও ছিল পাল্লা দিয়ে দরাজ। একটা বয়স পর্যন্ত কোনো কিছুর অভাব ঘটেনি। নামজাদা স্কুলে কলেজে পড়াশুনো, প্রচুর হাত খরচ, 2 বছরে অন্তত একবার বিদেশ ভ্রমণ। জীবনটাকে যখন রঙিন আতশ কাঁচের ভিতর দিয়ে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, তখন একদিন বাবার মৃত্যু ঘটল। আমাদের ছোট্ট পরিবারটি রাতারাতি বাস্তবের রুক্ষ জমিতে মুখ থুবড়ে পড়ল। সঞ্চয় দূরের কথা, বেহিসেবি খরচের ধাক্কা সামলাতে বাবা যে বাজারে প্রচুর দেনা রেখে গেছেন, সেটাও সেদিন জানতে পারলাম। এমনকি বসত বাড়িটিও ততদিনে বেহাত হওয়ার পথে। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে যখন পথ হাতড়াচ্ছি, তখনই এক ফালি আশার আলো দেখার সৌভাগ্য হলো। আমেরিকার একটি ইউনিভার্সিটিতে ঝুলে থাকা আমার স্কলারশিপের আবেদন গৃহীত হয়ে আমার হাতে চলে এলো। দেনার উপর আরও নতুন দেনা চাপিয়ে প্লেন ভাড়া জোগাড় করে পাড়ি দিলাম আমেরিকার নিউ ইয়র্কে। শুরু হলো নতুন লড়াই, বেঁচে থাকার স্ট্রাগল। আরে বাহ, আমেরিকান স্ট্রাগল কি বলেন? বড় লোকের শৌখিন সংগ্রাম। অরূপের ব্যঙ্গোক্তিতে সৌভিক কোনো প্রতিক্রিয়া দেখালো না। যাই হোক, আমার ভূমিকা শেষ হলো। এবার গল্প আপনার এগিয়ে নিয়ে যাওয়ার পালা। সংগ্রাম কাকে বলে
এবার শুনুন দাদা, একেবারে কাঁচা মিঠো লড়াই, যাকে আপনারা ইংরেজিতে বলেন র স্ট্রাগল, বুঝলেন? দেখি বোতলটা দিন তো। হঠাৎ বাড়ির বাইরের দেওয়ালে ভারী কিছু আঘাতের সঙ্গে পাইপের ধাতব শব্দে অরূপ রায় চমকে উঠলেন। শুনতে পেলেন? ওটা কিসের শব্দ? দেখুন, ফালতু ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই। আপনি নিজের গল্প বলছিলেন, সেটাই বলুন। আরে আরে চললেন কোথায় অরূপবাবু? অরূপ রায় সৌভিকের কথায় কর্ণপাত না করে হনহন করে হেঁটে সদর দরজার দিকে চলে গেলেন। পরপর কয়েকবার দরজা ধরে টানাটানি করে দ্রুত পায়ে আবার ফেরত চলে এলেন। মেইন দরজা কেউ বাইরে থেকে তালা দিয়ে রেখেছে, ব্যাপারটা কি? আমাদের খেলার রুল নাম্বার 1, কাল সকালের আগে পর্যন্ত আমাদের কেউ এ বাড়ি ছেড়ে বের হতে পারবে না, তাই স্পেশাল ব্যবস্থা। অরূপ রায় কয়েক মুহূর্ত সৌভিকের দিকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর হঠাৎ উৎকটভাবে হা হা করে হেসে উঠলেন। মনে হচ্ছে আপনার সঙ্গে খেলা জমবে, 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 ভালো জমবে। আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? আপনার নিজের স্ট্রাগলের বিষয়ে কিছু বলছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, তো যা বলছিলাম, ব্যবসা 1 নম্বর হোক কি 2 নম্বরই, পয়সা যত আসবে ঝামেলা আসবে তার থেকেও বেশি। আমার বেলায় তেমনটাই ঘটল, বুঝলেন? অনেক লোকের চোখ টাটাতে শুরু করলো, আর সব থেকে ঝামেলায় পড়লাম দলের ছেলেগুলোকে নিয়ে। লোভ বড় ডেঞ্জারাস জিনিস মশাই। একটা ছেলেকে দারুণ বিশ্বাস করতাম, একেবারে ডান হাতের মতো, আর বেইমানিটাও সেই করল। তলপেটে ছুরি মেরে ফেলে দিল টালির নালায়। সে যাত্রায় কোনো রকমে বেঁচে ফেরত আসতে পারলেও বুঝতে পারছিলাম ড্রাগসের ব্যবসায় আমার অনেক কম্পিটিটর গজিয়ে গেছে। আজ হোক বা কাল এরা আমাকে ঝেড়ে ফেলবেই। মাথা খাটাতে শুরু করলাম। একটা জিনিস ততদিনে বুঝে গেছি, লোভের ক্ষমতা অসীম। লোভ সবার আছে, কিন্তু লাভের ভাগ্য কজনের থাকে। কায়দা করে লোভের মার্কেটিং করতে পারলে বাজি আমার। তার মানে আপনি লোকটি আদতে ভীতু, প্রাণের ভয়ে থিতু ব্যবসা পাল্টে ফেলতে পারেন। এই কোন সালা গান্ডু বলে? যা ভাবছেন তেমন কিছু নয়। সে সময় আমার মেয়ের জন্ম হয়েছিল। ওর মুখ দেখে কেমন যেন আটকে পড়লাম, বুঝলেন? মরতে কোন সালা ভয় পায়, কিন্তু মেয়ের সঙ্গে বেঁচে থাকার ইচ্ছেটা যেন আরো বড় হয়ে উঠল। এই দাঁড়ান মশাই, আমি শুনেছিলাম আপনার একটি ছেলে আছে, মেয়ের কথা তো শুনিনি। আপনি যার কথা শুনেছেন সেই বাচ্চা ছেলেটি আমার দ্বিতীয় পক্ষের স্ত্রীর প্রথম বিয়ের সন্তান। তা আপনার মেয়ে এখন কোথায় অরূপবাবু? অরূপ রায়ের মুখে একটা রহস্যময় হাসি খেলা করল। সৌভিকের দিকে রহস্যজনকভাবে তিনি তাকিয়ে রইলেন। কি হলো বলুন। আছে আছে, আমার আশেপাশেই রয়েছে, এবং আপনারও। মানে মানে আপনার কথা ঠিক বোধগম্য হলো না। মেয়ে আমাদের আশেপাশে আছে মানে কি বলতে চাইছেন? সব কিছু যে বোধগম্য হবে তার মানে কি সৌভিকবাবু? এই যে আপনি রাতভর কিতকিত খেলেন, কেন খেলেন সেটাও তো বোধগম্য নয়, তাই না? আমি যে খেলা খেলি আপনি জানলেন কি করে? কি করে জানলেন? চেঁচাচ্ছেন কেন? পরপর 2 পেগ মদ পান করে অরূপের সামান্য নেশা হয়েছে। স্খলিত স্বরেই তিনি বললেন, ওই যে বললাম না, লোভ। আপনার বিশ্বাসী লোক জিতেন মণ্ডল লোভে পড়ে সব লিক করে দিয়েছে। যত খুশি টাকা দিন না কেন,
মণ্ডল এ ব্যাপারে একটা কথাও বলবে না, কারণ সে রাতে এই চার দেয়ালের মাঝে যে কি ঘটেছিল সেটা আমি ছাড়া অন্য দুজন মানুষ জানতো, যাদের মৃত্যু সেই রাতেই ঘটেছিল। মণ্ডল এই বিষয়ে বিন্দু বিসর্গ সেদিনও জানতো না, আর আজও জানে না, তাই মিথ্যে কথা বলবেন না। আচ্ছা, ধরিবাজ লোক তো মশাই আপনি। চালাকি করে আগের ভাড়াটাকে ফাঁসিয়েছেন, এরপর আমাকে পরিবার সমেত বলির পাঁঠা বানাবার মতলব করেছেন। আপনি একটি ছদ্মবেশী শয়তান, সিরিয়াল কিলার। হ্যাঁ, সিরিয়াল কিলার। আপনি তো এই বাড়িটা ভাড়া নেওয়ার ব্যাপারে মরিয়া হয়ে পড়েছিলেন। আপনার আগ্রহের বহর দেখে বুঝেছিলাম পিছনে কোনো একটা উদ্দেশ্য রয়েছে। এখন বলছেন আমি নাকি চালাকি করছি। এবার বলুন তো, আপনার মতলবটা ঠিক কি? কিন্তু এক ঝলকের মধ্যেই যে সিনটা পাল্টে যাবে এটা বোঝেনি সৌভিক। ওর কথা শেষ হওয়ার আগেই অরূপ রায় ফতুয়ার পকেটে হাত গলিয়ে একটা রিভলভার বের করে এনেছেন। সেটা সোজা সৌভিকের দিকেই তাক করা। এদিকে দেখ, এই বাড়িতে তোর একটা পোষা পেতনি আসে, তাই না সৌভিক মিত্র? একা একা বেচারি ঘুরে বেড়ায়। আজ থেকে তুই ওকে কোম্পানি দিবি। তোকে ওর পার্টনার বানানোটাই আমার মতলব। অঙ্কিতাকে মনে পড়ে সৌভিক মিত্র? খেলার নামে ফাঁসিয়ে যার জীবন শেষ করে ফেলেছিলি, সেই অঙ্কিতা। সেই অঙ্কিতা আমার সন্তান, আমার হারিয়ে যাওয়া মেয়ে। অঙ্কিতা আপনার মেয়ে? এইবার বুঝতে পারছি, এ বাড়ি ভাড়া নেওয়া, তারপর কেনার জন্য পিড়াপিড়ি করা, আর আমাকে এভাবে এখানে টেনে নিয়ে আসার অর্থ। একটা সাজানো গোছানো পরিবার দেখিয়ে ভেবেছিলাম তুই আবার পুরনো খেলা খেলার মতলবে নিজে থেকেই এসে হাজির হবি। যদিও বাস্তবে তেমন কিছু যখন ঘটল না, তাই আঙুল তখন একটু বাঁকাতেই হলো সৌভিক মিত্র। কিন্তু নিজের এবং অর্ণব বাবুর মৃত্যুর জন্য দায়ী অঙ্কিতা নিজেই। আমার অনুরোধ কানে দিল না। আমার অনুরোধ কানে দিলে ওদের মরতে হতো না। অঙ্কিতার মৃত্যুর জন্য আমি কোনোভাবেই দায়ী নই অরূপ বাবু। অরূপ আমার নাম নয়, আমার আসল নাম জয়ন্ত। অঙ্কিতা মৃত্যুর আগে আমার ফোনে মেসেজ করে সব জানিয়েছিল। বলেছিল ওর মৃত্যুর জন্য তুমি দায়ী সৌভিক বাবু। আমার উপর পুলিশের নজর না থাকলে তোমাকে এতদিন বহাল তবিয়তে ঘুরে বেড়াতে হতো না। যাই হোক, তোমার সময় শেষ হয়েছে। এবার মরার জন্য তৈরি হও সৌভিক মিত্র। অরূপ ওরফে জয়ন্ত এবার রিভলভারের সেফটি ল্যাচ থেকে আঙুলটা সরিয়ে সেটা ট্রিগারের ওপর রাখলেন। বুলেটের শব্দে শিউরে উঠে সৌভিক চোখ বন্ধ করে ফেলল, যদিও পর মুহূর্তেই টের পেল বন্দুকের গুলি তার গায়ে লাগেনি। উল্টে অরূপ রায় নিজের রক্তাক্ত কবজি চেপে কর্কশ স্বরে আর্তনাদ শুরু করেছেন। তার হাতে ধরা পিস্তলটা মেঝের ওপর ছিটকে পড়েছে। তখনই গমগমে একটা পুরুষ কণ্ঠ শোনা গেল। ওই, তোর খেলা শেষ হয়ে গেছে অরূপ রায়, চিন্তা নেই, পুলিশ আসছে, ততক্ষণ একটু শান্ত হয়ে থাকো দেখি। সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা গেল শঙ্কর পাড়ুইকে, সঙ্গে পম্পা আর সাবু। শঙ্কর হাসি মুখে বলল, এই যে এদের দুজনকে ওপরে একটা ঘরে আটকে রেখেছিল স্যার। রথিনবাবু স্থির দৃষ্টিতে অরূপ রায়ের মুখের দিকে চেয়েছিলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দাড়ি গোঁপ ছেটে ফেললেই যে সবসময় পার পেয়ে যাওয়া যায় তেমন নয় জয়ন্তবাবু। আমার সোর্সের খবরে তবে ভুল ছিল না। এবার আপনার গল্পটা কি বলুন তো ম্যাডাম। পম্পা সাবুর হাত ধরে ঘরের এক কোণে দাঁড়িয়েছিল। সে ধপ করে সোফায় বসে পড়ল। বলুন ম্যাডাম। উনি আমার স্বামী নন। আমার স্বামী সামান্য সেলসম্যানের চাকরি করতেন। প্রায় 2 বছর আগে একটি দুর্ঘটনায় ওনার মৃত্যু ঘটে। এদিকে সাবুর ততদিনে হার্টের অসুখ ধরা পড়েছে।
মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছিল। সাবুকে নিয়ে পথে বসতে চলেছিলাম, এমন সময় একজন পরিচিতের মাধ্যমে অরূপবাবুর সঙ্গে যোগাযোগ হয়ে গেল। উনি নিজে সাবুর চিকিৎসার ভার নিলেন, কিন্তু শর্ত দিলেন যে আমাকে ওনার হয়ে কাজ করতে হবে। তারপর একদিন বললেন এই বাড়িতে এসে থাকতে হবে ওনার স্ত্রী সেজে। বিপদ যাই ঘটুক না কেন, কোনো অবস্থাতেই বাড়ি ছেড়ে একটি রাতও আমি বাইরে থাকতে পারবো না। অরূপবাবু সাবুর চিকিৎসায় ত্রুটি করেননি, তবে মাঝে মধ্যে রেগে গেলে প্রচণ্ড মারধর করতেন। সহ্য করা ছাড়া আমার কি বা করার ছিল বলুন? চিন্তা নেই ম্যাডাম, এবার আপনি স্বাধীন, আর কেউ আপনাকে টর্চার করবে না। পম্পা হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল, তারপর ভেজা স্বরে বলল, কি করব বলুন এমন স্বাধীন হয়ে? ছেলেটাকে কি বাঁচাতে পারবো? তবু তো ওর একটা চিকিৎসা হচ্ছিল, এবার কি হবে? আমার ছেলেটাকে বাঁচান, দয়া করে আমার ছেলেটাকে বাঁচান। চিন্তা করো না, তোমার ছেলের চিকিৎসার ভার এখন থেকে আমি নিলাম। তোমাদের দুজনকে পথে বসতে আমি দেব না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। পম্পা কৃতজ্ঞ চিত্তে সৌভিকের সামনে হাত জোড় করল, তবে ওর বুঝে আসা গলা থেকে স্বর বেরোল না। এবার আমাদের থানায় যেতে হবে। আর হ্যাঁ ম্যাডাম, আপনিও চলুন, আপনার স্টেটমেন্ট লাগবে। এই চল, নিয়ে যাও। শঙ্কর, তুমিও সঙ্গে যাও। কাজ মিটে গেলে পম্পা আর সাবুকে নিয়ে একবার আমাদের বাড়ি যেও, আমি সুবীরকে ফোনে সব বলে দেব। রথিনবাবুর ইঙ্গিতে দুজন সেপাই এসে অরূপ রায়কে দুদিক থেকে চেপে ধরে টেনে তুলল। আমার মেয়েটাকে তুই মেরেছিস সৌভিক মিত্র, তোকে আমি ছাড়বো না। আমি 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 আবার ফিরবো সৌভিক মিত্র। সৌভিকের দিকে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে অরূপ রায় ঘর থেকে বেরিয়ে গেলেন। একে একে পম্পা, সাবু, শঙ্কর সবাই চলে গেলে সৌভিক দরজা বন্ধ করে সোফায় গায়ে এলিয়ে বসে পড়ল। গ্লাস ভর্তি মদ গলায় ঢেলে দিয়ে সৌভিক মোবাইলটা বের করে ভয়েস রেকর্ডার অন করে মুখের সামনে ধরে বলতে শুরু করল। ভাই সুবীর, একটা বাচ্চা ছেলে আর ওর মাকে পাঠালাম। যদি আর আমি না ফিরি তবে ছেলেটার চিকিৎসার ব্যবস্থা তোকে করতে হবে। এ ব্যাপারে শঙ্কর তোকে বিশদে বুঝিয়ে বলবে। তোর মনে অনেক প্রশ্ন জানি, কোত্থেকে শুরু করব বুঝতে পারছি না। আপাতত আমি শিবরামপুরে যে বাড়িটায় বসে আছি, জেনে অবাক হবি সেটা একসময় আমাদের পরিবারেরই ছিল। অনেকগুলো হাত ঘুরে শেষ পর্যন্ত আমার হাতে এসে পড়েছে। এখন মনে হচ্ছে এ বাড়ি যেন আমার জন্যই হাপিত্তেশ করে বসেছিল। পরের কথা শুনলে তুই ভাবতেই পারিস আমার মস্তিষ্কের ব্যালেন্স হারিয়ে গেছে। তবে মধ্যা ঘটনা, শিবরামপুরের এই বাড়িটা সময়ে সময়ে জ্যান্ত হয়ে ওঠে। সে রাতেও ঠিক তেমনটাই ঘটেছিল। এরপর আমার গোটা জীবনটাই যেন তছনছ হয়ে গেল। দুর্ভাগ্যের এমন তাণ্ডব শুরু হলো যে কি বলবো। শেষে নিজেই ব্লু প্রিন্ট বানালাম। প্রতিপক্ষ যতই পাওয়ারফুল হোক না কেন, আমিও ছাড়ব না। এখানেই ভুলটা হয়ে গেল। সবকিছুই আমার প্ল্যান অনুযায়ী চলছিল, হঠাৎ এক মুহূর্তের মধ্যে খেলা ঘুরে গেল। দুটো তাজা প্রাণ বলি হলো, যার দায়িত্ব আমি এড়াতে পারি না। এরপর আমি নতুন করে খোঁজ খবর শুরু করতে লাগলাম। রহস্যের শিকড় আমাকে খুঁজে বের করতেই হবে। শেষ পর্যন্ত যা খুঁজে পেলাম আমার মাথার চুলগুলোকে নড়িয়ে দিল। জানিস আমি কি খুঁজে পেয়েছি? জমিদার নলিনীকান্ত রায়চৌধুরী আর হেমাঙ্গিনীর ছোট ছেলে ছিলেন
নগেন্দ্রনাথ। এই নগেন্দ্রনাথ কিন্তু শৈলসুতার উপর অত্যাচারে নিজের ক্রিমিনাল ভাইদের সঙ্গে সমান ভূমিকা পালন করেছিলেন। কার্যক্ষেত্রে তিনি আমার, তোর, আমাদের দুজনের পূর্বপুরুষ, আমাদের ঠাকুরদা। জানিস ভাই, ক্রিমিনাল রেপিস্টদের রক্ত বয়ে বেড়াচ্ছি আমরা নিজেদের ধমনীতে। হ্যাঁ, তুই যেন কি ভাবছিস মিত্রের বাপ ঠাকুরদা রায়চৌধুরী হয় কি করে? হয়, সব হয়। 1949 সালে কোর্টে এফিডেভিট করে নিজের নাম পদবি পাল্টে নগেন্দ্রনাথ রায়চৌধুরী হয়েছিলেন শিবনাথ মিত্র। সেই দস্তাবেজও রয়েছে আমার সঙ্গে। সেদিন বুঝেছিলাম শৈলসুতা আমার থেকে কি চায়। সে চায় আমার রক্তে তার ঋণ শোধ। এবার প্রশ্ন হলো, এখানে শুধু আমার কেন, তোর নয় কেন? কারণ আমি জমিদার নলিনীকান্ত রায়চৌধুরীর কার্বন কপি। চিলেকোঠার ঘরে ঠাকুরদার বাবার সদ্য উদ্ধার হওয়া ছবিটা রেখে এসেছি, পারলে মিলিয়ে নিস। যাকে আমার কথা শেষ হয়েছে, এবারে কাজের পালা। আমি মরে গেলে বাকিটা আন্দাজ করে নিস। ভালো থাকিস ভাই। ফোনের রেকর্ডার বন্ধ করে সুবীরের নম্বরে মেসেজ পাঠিয়ে সৌভিক মোবাইলটা সুইচ অফ করল। ঘরের বাতিগুলো পরপর নিভিয়ে সিডি প্লেয়ারে অপেরার ডিস্ক অন করে সৌভিক এবার আরো খানিকটা কাঁচা মদ ঢেলে দিল নিজের গলায়। বেপরোয়ার মতো মদ খেয়ে যাচ্ছিল সৌভিক, তাই খেয়াল করেনি বাড়ির ভেতরের বাতাসটা আগের থেকে ভারী হয়ে পড়েছে। বাথরুমের কলগুলো থেকে বাঁধন ভাঙা জলের উচ্ছ্বাস ঠেকাতে না পেরে ঘরের মেঝেগুলিতে জলের ধারা বইতে শুরু করেছে। বাড়ি জুড়ে ভেসে আসছে সুললিত নারী কণ্ঠে গানের কলি। এবার তাকে দেখা গেল। সায়া ব্লাউজ পরা সুন্দরী মেয়েটি সৌভিকের সামনে এসে দাঁড়িয়েছে। সৌভিক বাবু, আপনি এসেছেন? কি ভালো যে লাগছে আপনাকে দেখে। অঙ্কিতা, শৈলসুতা, আজ আমি তোমার জন্য কত দামি উপহার নিয়ে এসেছি দেখো। তোমার ঘৃণার এক একটা সরঞ্জাম আজ এখানে হাজির করেছি। নারী মূর্তিটি রাগী মুখে চেয়ে রইল সৌভিকের দিকে, তবে উত্তর দিল না। এই দেখো সেই আয়না। একদিন যাতে নিজের মুখ দেখে তুমি কত আনন্দ পেতে, কত সুন্দর মুহূর্তে গর্বে ফুলে উঠত তোমার রাঙা ঠোঁট দুখানি। আবার এমন দিন এলো যখন একই আয়নার দিকে তাকাতে তুমি অস্বস্তি বোধ করতে, শেষে লজ্জা পেতে। সেই লজ্জা জমতে জমতে একদিন তীব্র ঘৃণায় রূপান্তরিত হলো। আর তুমিই তো প্রতিজ্ঞা করেছিলে না, তোমার উপর যারা অত্যাচার করেছে তাদের রক্ত না দেখে তুমি পৃথিবী ছাড়বে না। তারা তো আজ আর কেউই নেই, তবে তাদের একজন বংশধর এই আমি আছি। হেমাঙ্গিনী রায়চৌধুরীর কনিষ্ঠ সন্তান নগেন্দ্রনাথের রক্ত আমার শরীরে বইছে। এই রক্তই তো তুমি চেয়েছিলে, তাই তো? নারী মূর্তি সৌভিকের কথার উত্তর দিল না, তবে প্রচন্ড আক্রোশে কাল নাগিনীর মতো ফুঁসতে লাগলো। তুমি যা চেয়েছিলে তাই পাবে, তবে এমনি নয়, রীতিমতো চুক্তি করতে হবে। অঙ্কিতার আত্মাকে তোমার থাবা থেকে মুক্তি দিতে হবে, আর তুমি নিজেও বিদায় নেবে চিরদিনের মতো। রাজি থাকলে বলো। বন্ধ ঘরের মধ্যে হঠাৎ যেন ঝড় উঠল। টেবিলের ওপর রাখা মদের বোতলটা গড়িয়ে মেঝের ওপর পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। মাথার ওপর কড়িকাঠ থেকে ঝুলন্ত সিলিং ফ্যানটা বিপজ্জনকভাবে দুলতে আরম্ভ করেছে। বাড়ির ভেতরে রাখা বাসনপত্র একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করে বিকট শব্দ তুলে করিডোরের ওপর ছিটকে পড়ল।
এক মুহূর্তের জন্য সৌভিক অন্যমনস্ক হয়ে পড়েছিল। খিলখিল হাসির শব্দে সামনে চেয়ে দেখল অঙ্কিতা বিদায় নিয়েছে, আর সেখানে একই রকম বেশভূষা এসে হাজির হয়েছে শৈলসুতা। শৈলসুতার হিংস্র মুখে অপার্থিব হাসির ঢল নেমেছে। সে অদ্ভুত স্বরে বলল, জমিদার বাবু নিজে এসেছেন, আর আমি তারে মান্যি করব না, তাও কি হয়? কপাল থেকে বহমান রক্তের ধারায় জিভটা ঠেকিয়ে শৈলসুতা বলল, আমি যেথায় নিয়ে যাব, যাবেন তো কর্তা? হ্যাঁ, যাবেন না? যাবেন না? সৌভিকের বুকের ভেতরটা হাপরের মতো ওঠানামা করছিল। যাব যাব শৈলসুতা, সেই জন্যই তো আমি এসেছি। শৈলসুতা এবার নিজের ডান হাতটা বাড়িয়ে দিল সৌভিকের দিকে। একবার নাচবেন না বুঝি আমার সঙ্গে? হ্যাঁ জমিদার বাবু, আমারে নাচ শিখাবার জন্য পয়সা খরচ করে মেম সাহেব রেখেছিলেন। হ্যাঁ, নিজের চোখের পাতা বন্ধ করে জীবনের সোনালী মুহূর্তগুলোকে শেষবারের মতো স্মরণ করে কাঁপা কাঁপা হাত সৌভিক এগিয়ে দিল শৈলসুতার দিকে। তোমার দুর্দশার ইতিহাস আমার জানা হয়ে গেছে শৈলসুতা। যে ভয়ঙ্কর অত্যাচার আমার পূর্বপুরুষরা তোমার উপর করেছে, মরার আগে যে নারকীয় যন্ত্রণা তুমি সহ্য করেছ, তার জন্য আমি দায়ী না হলেও রায়চৌধুরী বংশধর হওয়ার দায়ে তোমার কাছে ক্ষমা চাইতে আমার কোনো দ্বিধা নেই। আমায় আমায় ক্ষমা করো, আমায় আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। শৈলসুতা হঠাৎ যেন থমকে দাঁড়িয়েছে। বিস্ময় ভরা দৃষ্টিতে সৌভিকের দিকে নির্বিমেষ দৃষ্টে চেয়ে তারপর থমথমে স্বরে বলল, কতদিন, বছর, মাস এই বাড়ির মধ্যে আমি অপেক্ষা করে রয়েছি নলিন বাবু। তুমি যদি তা জানতে, মানুষ একবার মরে, আমি 1000 বার মরেছি। সে খবর তুমি রাখো বাবু, রাখো। যারা তোমাকে এত কষ্ট দিয়েছে, তাদের মধ্যে কাউকে কোনোদিন নিজের মতো ছটফট করতে দেখেছো শৈলসুতা? আমার দৃঢ় ধারণা তাদের তুমি দেখোনি। ঘৃণার যে অনুভূতিতে নিজেকে আকণ্ঠ ডুবিয়ে রেখেছ, তা কি তোমাকে শেষ পর্যন্ত শান্তি দিয়েছে? না, শুধু ওই আয়না ভাঙলেই কি তুমি এই নাগপাশ থেকে মুক্তি পাবে? আমার অনুরোধ, নিজের ভিতর থেকে ঘৃণার বিষ ছুঁড়ে ফেলে দিতে তুমি আর দেরি করো না। চিরবিদায়ের এই মুহূর্তে পারলে সেই নরপশুগুলোর প্রতিও বিদ্বেষ তুমি পরিত্যাগ করো। ঘৃণা নয়, শান্তি আর আনন্দ তোমার পাথেয় হোক। এই জগতে না হলেও পরলোকে ভালো থেকো। নিষ্পলক দৃষ্টিতে শৈলসুতা দেখছিল সৌভিককে, শুনছিল ওর কথা। আপনি আপনি করেন না বুঝি আমারে ঘেন্না? সৌভিক এই প্রশ্নের সোজাসুজি কোনো উত্তর দিল না, শুধু শৈলসুতার বাড়িয়ে রাখা হাতে নিজের হাত রাখল। শৈলসুতা, বহু যুগ ধরে চলে আসা এই খুনি খেলা এবারে শেষ হোক। জীবন আর মৃত্যু, চির বৈপরীত্যের দুই সীমানা উভয়েই স্পর্শ করল একে অপরকে। অপেরার স্বর তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। দম দেওয়া পুতুলের মতো শৈলসুতার সঙ্গে পা মেলাতে মেলাতে সৌভিকের মনে হলো
তার সমস্ত চেতনা যেন লোপ পেতে বসেছে। মাথার মধ্যে প্রচণ্ড একটা বিস্ফোরণ যেন এক্ষুনি ঘটার জন্য অপেক্ষা করছে। শরীরের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভব করার সঙ্গে সঙ্গে সৌভিকের গলা চিরে ভাজা রক্ত আর ফেনা বেরিয়ে এলো। সশব্দে আয়নার কাঁচ ভেঙে চুরমার হয়ে পড়ার পর মুহূর্তে সৌভিকের অচেতন দেহটা লুটিয়ে পড়ল মেঝের ওপর। হাসপাতালের বেডে শ্রান্ত দেহে শুয়ে সৌভিক আকাশ পাতাল চিন্তা করছিল। একটু আগেই হুঁশ ফিরে সে জানতে পেরেছে মৃত্যুর দোরগোড়া থেকে এই যাত্রায় সে ফিরে এসেছে, তবে প্রায় 3 দিন অজ্ঞান থাকার পর। নার্স এসে খবর দিল সৌভিকের বাড়ির লোকেরা এসেছে দেখা করতে। ঘরের মধ্যে এসে হাজির হলো সুবীর আর জয়া। সুবীরের মুখে চওড়া হাসি ফুটে উঠেছে। সৌভিকের হাত চেপে সে আবেগরুদ্ধ কণ্ঠে বলল, আমরা না আশা ছেড়েই দিয়েছিলাম জানিস তো, তোকে ফেরত আসতে দেখে যা ভালো লাগছে। যাক বাবা। ঠিক কি হয়েছিল আমার? এই ম্যাসিভ হার্ট অ্যাটাক। জানেন দাদা, আমি ঠাকুরের কাছে আপনার জন্য মানত করেছিলাম। শেষ পর্যন্ত দেবতার কৃপায় আপনি সুস্থ হয়ে উঠলেন। দুগ্গা দুগ্গা। সৌভিক একটু হাসার চেষ্টা করে বলল, দেবতা নয়, দানবীর মধ্যে লুকিয়ে থাকা একজন মানবী অন্তিম সময়ে তার হারিয়ে ফেলা বিবেকের পুনরুদ্ধার করতে পেরেছিল। আবার এই নতুন জীবন তারই দান। কার কথা বলছিস তুই? শৈলসুতা। সানডে সাসপেন্সে শুনছিলেন কালচক্র কাহিনীর 3য় ভাগ, রক্তঋণ। রচনা সঞ্জয় ভট্টাচার্য। গল্প পাঠে শেখর, সৌভিক অংশুমান পাল, অরূপ ইন্দ্রনীল ভাদুরী, পম্পা মোহর, শঙ্কর সাক্ষ্য রায়, রথিন বাবু অগ্নি, মারিয়া নোয়াক ইন্দ্রাণী, মিস্টার সেন অভিজিৎ, জিতেন মণ্ডল পুষ্পল গাঙ্গুলি, সুবীর অত্রি ভট্টাচার্য, ডাক্তার অরিজিৎ, সাবু অর্ণব, রাজু আকাশ, জয়া সুপ্রীতি ও সঙ্গে মির্চি টিম। শৈলসুতার ভূমিকায় অয়ন্তিকা। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য শুভ। সহায়তায় চিরন্তন বিশ্বাস। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে। সং মিক্সিং ইন্দ্রনীল রিচার্ড। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। প্রচার সহায়তায় অর্ণব ও কিংশু। শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক। কাহিনীর সূত্রধার ও সমগ্র পরিকল্পনা পরিচালনায় আমি ইন্দ্রাণী।